হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি, কারণ আমাদের টাইম লাগে, শেষ করতে অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, আমরা শুরু করতেছি। যদি শুনতে সমস্যা হয় তাহলে আর কি মেসেজ দেবা অথবা বলবা, জিজ্ঞাসা করবা। তো আমাদের আজকের যে টেস্ট, এটা হচ্ছে যে লাস্ট। তো এটা হচ্ছে যে কনসলিডেশন টেস্ট, কনসলিডেশন টেস্ট অফ সয়েল। সয়েলের কনসলিডেশন টেস্ট কিভাবে করা হয় এটা সম্পর্কে আমরা টেস্টের ডিটেইলস সম্পর্কে ডিটেইলস আর কি আমরা এই ক্লাস থেকে শিখবো। কনসলিডেশন টার্ম, এটা তো তোমরা শুনছো। জি স্যার। আচ্ছা, আর একটু রেসপন্স করবা। রেসপন্স করলে তাহলে বোঝা যায় না তো, কারণ তোমার তো এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, বলে বা একটু রেসপন্স করলে আর কি বোঝা যায় না তোমরা আছো আর কি। তো এটা হচ্ছে যে তোমার এখানে ডেফিনিশন, যে কনসলিডেশন আসলে আমি প্রথমে যে প্রিন্সিপাল, সেটা সম্পর্কে আমি একটু খুবই আর কি সংক্ষিপ্ত ভাবে এখানে আলোচনা করব। তো এটা হচ্ছে যে কনসলিডেশনের জাস্ট একটা ফর্মাল ডেফিনিশন বোঝার জন্য আমরা এখানে এই ছবিটা দেখতে পারি যে কনসলিডেশন নরমালি, যে এই কনসলিডেশন থিওরি বা কনসেপ্ট, এটা অ্যাপ্লাই করা হয় নরমালি হচ্ছে যে স্যাচুরেটেড ফাইন গ্রেইন সয়েল করা হয়, যে সয়েলটা হচ্ছে যে তোমার হচ্ছে স্যাচুরেটেড এবং ফাইন গ্রেইন সয়েল। ফাইন গ্রেইন সয়েল মানে এখানে ইন জেনারেল আমরা ধরে নিচ্ছি ক্লে সয়েল। তো তোমার যে ফেজ সিস্টেম, যে থ্রি ফেজ সিস্টেম, যে সয়েলের মধ্যে যে তোমার হচ্ছে যে সয়েল থ্রি ফেজ সিস্টেম, অর্থাৎ এর মধ্যে যে কম্পোজিশন বা সয়েল তৈরি হয়েছে সলিড পার্টিকেল এবং তো এই সলিড তোমার হচ্ছে থ্রি ফেজ সিস্টেমে, যেটা তোমরা পড়ছো যে সয়েল ইজ এ থ্রি ফেজ সিস্টেম। তো এখানে তোমার হচ্ছে যে সলিড পার্টিকেলস থাকে এবং যেমন তুমি যদি কিছু মার্বেল একসাথে রাখো যে সলিড পার্টিকেল, তো এর মধ্যে ভয়েডস থাকে। ঠিক আছে, যে একই কনসেপ্ট, যে এর মধ্যে ভয়েডস গুলো থাকে। এখন এই ভয়েডস গুলো সয়েলের ক্ষেত্রে ভয়েডস, যে ওয়াটার না থাকলে তাহলে ফাঁকা স্পেস অবশ্যই এয়ার থাকবে, তাহলে এয়ার দিয়ে ফিল আপ করা থাকে। তো এখন যদি ফুললি স্যাচুরেটেড হয় বা সয়েলটা যদি স্যাচুরেটেড সয়েল হয়, তাহলে প্রসেসে তোমার ওয়াটার দ্বারা ফিল আপ থাকবে, তো মানে কোনো এয়ার থাকবে না। যদি ফুললি স্যাচুরেটেড সয়েল হয়, যে 100% স্যাচুরেটেড, মানে হচ্ছে যে সলিড পার্টিকেল গুলোর মধ্যে যে ভয়েডস আছে, সেই ভয়েডস গুলো সয়েল হয়ে যায় টু ফেজ সিস্টেম। মানে তখন হচ্ছে যে একটা ফেজ বাদ হয়ে যায়, যে সেটা হচ্ছে যে এয়ারটা, যে ফাঁকা স্পেস ছিল এয়ার, সেটা হচ্ছে যে বাদ হয়ে গেল, তাহলে আর থাকলে হচ্ছে যে দুইটা ফেজ, এটা সলিডস। এখন এই ধরনের আর কি এই স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে যখন এখানে লোড অ্যাপ্লাই করা হবে, এক্সটার্নাল লোড, তখন হচ্ছে যে এই যে লোড যেটা এখানে যদি আমি, তো তোমার হচ্ছে যে যখন লোড অ্যাপ্লাই করবো, তখন হচ্ছে যে এর মধ্যে যে সলিড পার্টিকেল আছে এবং হচ্ছে যে ওয়াটার, এই দুইটা আর কি লোডটা ক্যারি করবে। তো লোড অ্যাপ্লাই করার সাথে ফার্স্ট হচ্ছে রেসপন্স করবে হচ্ছে ওয়াটার। ঠিক আছে, যে সলিড পার্টিকেলস যে ওয়াটার রেসপন্স করবে, তো ওয়াটার যখন রেসপন্স করে তখন এর মধ্যে হচ্ছে যে পুরোটা প্রেসার, তখন হচ্ছে ওয়াটার যেহেতু লোডটা ক্যারি করতেছে, তাহলে হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যে ওয়াটারের মধ্যে এক্সেস, যে ওয়াটারে এমনি তো ওয়াটারে একটা প্রেসার থাকে সবসময়, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, কিন্তু আমরা হচ্ছে যে এডিশনাল প্রেসার অ্যাপ্লাই করি, সেটাকে বলা হচ্ছে যে এক্সেস পোরোটার প্রেসার।
তো লোড যখন অ্যাপ্লাই করতেছি তাহলে ইনিশিয়ালি ওয়াটার হচ্ছে যে লোডটা ক্যারি করতেছে, তার মানে হচ্ছে যে ফুললি স্যাচুরেটেড সয়েল হয় তাহলে হচ্ছে যে ঠিক ততটুকু পরিমাণের তোমার হচ্ছে যে এক্সেস পোর্টার প্রেসার জেনারেট হবে ওই সয়েলের মধ্যে। তো এক্সেস পুরোটা পেশ আছে তাহলে সারাউন্ডিং এইখানে হচ্ছে যে জোনে আমি লোড অ্যাপ্লাই করতেছি তাহলে সেখানে হচ্ছে যে এক্সেস এডিশনাল পুরোটা প্রেসার ডেভেলপ করতেছে। আশেপাশে সারাউন্ডিং আছে যে পুরোটা প্রেসার একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়, অর্থাৎ কোথাও এখানে আছে হাই প্রেসার জোন এবং হচ্ছে যে তোমার হচ্ছে যে সারাউন্ডিং আছে যে লো প্রেসার জোন। তাহলে নরমালি হচ্ছে যে কি হবে যে ওয়াটার যদি একটা ওয়াটার আছে যে হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে ওয়াটার ফ্লো হবে। তো তাহলে কি হবে যে এখানে আমি যখন লোড অ্যাপ্লাই করতেছি তাহলে এক্সেস পুরোটা প্রেসার ডেভেলপ করতেছি, তাহলে এখানে হচ্ছে যে হাই প্রেসার, তাহলে ওয়াটার ফ্লো হবে। তো ওয়াটার ফ্লো হয়ে এই জোন থেকে ওয়াটার বের হয়ে যাবে। তো এই যে প্রসেস যে ওয়াটার ড্রেন আউট হয়ে যাওয়া আর কি এই ভয়েডস থেকে সয়েলের মধ্যে যে ভয়েডস ওয়াটার, বাট আমরা বলতে এটা হচ্ছে যে এক্সেস পুরোটা প্রেসার ডিসিপেশন হয়ে যাচ্ছে। তো এই ডিসিপেশন আছে যদি ফাইন গ্রেইন সয়েল হয় তাহলে এটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি, অর্থাৎ সমস্যা। তাহলে এটা হচ্ছে যে তোমার ইনস্ট্যান্টলি হবে না। ইনস্ট্যান্টলি কেন হবে না? কারণ হচ্ছে যে তোমার ফাইন গ্রেইন সয়েল হচ্ছে যে সয়েলের যে পারমিয়াবিলিটি ভেরি লো পারমিয়েবল সয়েল। তাহলে তোমার যদি হাই পারমিয়াবিলিটি সয়েল হয় যেমন হচ্ছে যে স্যান্ডের ক্ষেত্রে হচ্ছে পারমিয়াবিলিটি অনেক বেশি, তাহলে এখানে যদি এক্সেস আবার তাৎক্ষণিকভাবে এটা আবার ডিসিপেট হয়ে যায়, মানে জেনারেশন হবে এবং হচ্ছে যে পুরোটা প্রেসার ডিসিপেট হতে তো তাৎক্ষণিকভাবে ডিসিপেট হয়ে যায়। কিন্তু ক্লে সয়েলের ক্ষেত্রে আছে পারমিয়েবল এবং তোমার হচ্ছে খুবই কম পারমিয়েবল। সো এখানে হচ্ছে যে তোমার পুরোটা প্রেসার ডিসিপেশন হওয়ার জন্য টাইম লাগে, যে দেখা যাচ্ছে যে অনেক টাইম লাগে, অথবা অনেক মাস লং টাইম লাগে, যে 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 লোড অ্যাপ্লাই করার ফলে ইনস্ট্যান্টলি যে পুরোটা প্রেসার ডেভেলপ করলো সেটা হচ্ছে যে ডিসিপেশন হওয়ার জন্য টাইম অনেক টাইম লাগে, এর সাথে পুরোটা প্রেসার কমে যাবে, ডিসিপেশন হবে কমে যাবে। তাহলে এই টোটাল স্ট্রেস এই লোডটা আসলে যে আমি যে লোডটা এখানে অ্যাপ্লাই করলাম সেই লোডটা আসলে ক্যারি করবে কে? টাইমের সাথে সাথে সলিড পার্টিকেল। যেহেতু পুরোটা প্রেসার যখন ডিসিপেট হয়ে যাবে, ডিসিপেট হওয়ার যে প্রসেস মানে এটাকে আমরা বলতেছি যে সয়েল ওকে কনসলিডেট হচ্ছে এবং হচ্ছে যে আমার যে টোটাল স্ট্রেস যে তোমার হচ্ছে ট্রান্সফার হবে পোর ওয়াটার প্রেসার থেকে এই সয়েল যে সলিড পার্টিকেল অথবা সয়েল যে স্কেলেটন থাকবে এর মধ্যে। তো এই সয়েল পার্টিকেল যখন এটাকে তাহলে হচ্ছে যে তোমার টাইমের সাথে সাথে সয়েলের যেহেতু পুরোটা প্রেসার ডিসিপেট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে লোডটা ট্রান্সফার হচ্ছে সলিড পার্টিকেলের সয়েলের এবং তোমার সাথে সাথে। তো এটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট আর কি, কনসলিডেশন যে থিওরি বা কনসলিডেশনের যে টার্ম আমরা কি বুঝি। তো তাহলে কনসলিডেশন যেহেতু এখানে দেখো এখানে হচ্ছে যে ওয়াটার এখান থেকে ড্রেন আউট হয়ে যাচ্ছে তার মানে এর ভলিউম কমে যাবে। যে ওয়াটার যেহেতু বের হয়ে যাচ্ছে তাহলে ওয়াটার যে স্পেসটুকু দখল করেছিল সেই স্পেসটুকু কমে যাবে, হচ্ছে বা সয়েলের ডিফরমেশন হচ্ছে এবং তোমার হচ্ছে যে যেহেতু ওয়াটার বের হয়ে যাচ্ছে এবং এর সয়েলের যে ডিফরমেশন হচ্ছে তাহলে সয়েলের যে সলিড পার্টিকেল এর মধ্যে যে সলিড আসবে তাহলে ভয়েড কমে যাবে। ভয়েড কমে যাওয়া মানে হচ্ছে যে সলিড পার্টিকেল গুলো খুব কাছাকাছি চলে আসে এবং একটা হচ্ছে যে খুব ডেন্সলি প্যাকড আর তার হচ্ছে যে তখন হচ্ছে যে তোমার ডেনসিটিটাও সয়েলের ইনক্রিজ করবে। তো এটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট যেটা হচ্ছে কনসলিডেশন থিওরি। তো দেখা যাচ্ছে যে সয়েলের কনসলিডেশন যে প্রসেস বা বেসিক যে মেকানিজম যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটে যে মেকানিজমটা কি সেটা এখানে আরো সুন্দর দেখানো হয়েছে। ফিগারের দিকে খেয়াল করি আমরা এই ফিগারটার দিকে, যে এখানে একটা সয়েল মাস কনসিডার করা আছে যে ইনিশিয়াল কন্ডিশন এর মধ্যে থাকবে হচ্ছে যে সয়েল স্কেলেটন, অর্থাৎ এই যে
এবং এখানে যে ব্লু যে কালার এটা হচ্ছে যে পোর ওয়াটার, এর মধ্যে এরকম ভাবে আছে যে সয়েল পার্টিকেল গুলো এরকম আছে এবং এর গ্যাপে অর্থাৎ যে ভয়েড গুলো আছে এই ভয়েড গুলোর মধ্যে এটা আমরা ইনস্টল করি, তাহলে তোমার হচ্ছে যে এখানে একটা ওয়াটার হেড পাওয়া যাবে, কারণ এখানে সবসময় একটা হাইড্রোস্ট্যাটিক যে হচ্ছে যে ওয়াটার প্রেসার থাকবে, যেটা হচ্ছে যে ঠিক আছে। এরপরে যখন এরপরে লোড অ্যাপ্লাই করা হবে সেকেন্ড ফিগারে যে ইমিডিয়েটলি আফটার লোডিং, অর্থাৎ টাইম টি ইকুয়াল টু 0, যখন ইমিডিয়েটলি এখানে লোড অ্যাপ্লাই করা হবে যেটা হচ্ছে সিগমা ভি, যে আমি যদি এখানে লোড অ্যাপ্লাই করি তাহলে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ভাগ দিলে আমি হচ্ছে যে এখানে স্ট্রেস পাবো। তো যখনই অ্যাপ্লাই করা হবে তখন দেখো এখানে এখানে যখন আমি লোড অ্যাপ্লাই করতেছি তখন এর মধ্যে হচ্ছে যে এই লোডটা হচ্ছে যে ইনিশিয়ালি যে রেসপন্স করবে সেটা হচ্ছে ওয়াটার, মানে হচ্ছে যে এক্সেস পোর ওয়াটার প্রেসার ডেভেলপ করবে এবং ডিস্যাচুরেটেড হয়। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে এক্সেস পোর ওয়াটার প্রেসার এখানে যতটুকু লোড অ্যাপ্লাই করব বা ততটুকু এক্সেস পোর ওয়াটার প্রেসার ডেভেলপ করবে 0। তাহলে যেহেতু সয়েল পার্টিকেল কোনো লোড ক্যারি করতেছে না, যে আমরা জানি যে সয়েল পার্টিকেল যে লোডটুকু বা স্ট্রেসটুকু ক্যারি করে সেটা হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেস, অর্থাৎ সয়েলের যে সলিড। তো এখানে ইনিশিয়ালি তাহলে টোটাল স্ট্রেসেস যে আমাদের যে তার যে ফর্মুলা ইফেক্টিভ স্ট্রেস থিওরি, যে টোটাল স্ট্রেস ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস প্লাস হচ্ছে পোর ওয়াটার প্রেসার। তো ইনিশিয়াল সলিড পার্টিকেল কোনো লোড ক্যারি করতেছে না, তাহলে ইফেক্টিভ স্ট্রেস 0 হলে তাহলে এখানে টোটাল স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে যে পোর ওয়াটার প্রেসার এখানে, এবং ওয়াটার হেড এখানে ইনক্রিজ করবে। সারাউন্ডিং এ লো প্রেসার থাকার কারণে তোমার হচ্ছে যে একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হবে, অর্থাৎ লো প্রেসারে হাই প্রেসার জোন থেকে ওয়াটার লো প্রেসার জোনে ফ্লো হওয়ার চেষ্টা হচ্ছে, পারমিয়াবিলিটি কম। তাহলে এটা হচ্ছে যে এই ডিসিপেশন অর্থাৎ এখানে যে এক্সেস পোর প্রেসার ডেভেলপ করলো সেটা ডিসিপেশন হওয়ার জন্য অনেক টাইম দরকার। পরে কি করবে যে এই পোর প্রেসার ডিসিপেট হয়ে যাবে, তাহলে পোর প্রেসার যখন ডিসিপেট হয়ে যাচ্ছে তখন হচ্ছে যে এখানে এক্সেস পোর প্রেসারের ভ্যালু 0 হয়ে যাচ্ছে, এবং তাহলে ইফেক্টিভ স্ট্রেস তার যে ফর্মুলা সেখানে হচ্ছে যে তোমার এক্সেস পোর প্রেসারের ভ্যালু 0 হয়ে যাচ্ছে, যেহেতু ওয়াটার ডিসিপেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে যে তোমার এক্সেস স্ট্রেস, অর্থাৎ এই কন্ডিশনে হচ্ছে যে তোমার লোডটা ক্যারি করবে হচ্ছে যে সয়েলের সলিড, যে লোডটা ট্রান্সফার হচ্ছে যে সয়েলের সলিড পার্টিকেলস গুলো যে আছে তার কন্টাক্ট ওয়াটার বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে যে ভয়েডস গুলো এই সলিড পার্টিকেল গুলো ক্লোজ কন্টাক্টে আসবে। এখানে দেখো দেখানো হচ্ছে যে পার্টিকেল গুলো ক্লোজ কন্টাক্টে আসবে, এবং যখন পার্টিকেল গুলো খুবই ক্লোজলি প্যাক হয়ে যাচ্ছে, এটা ইনিশিয়াল অবস্থান ছিল এই পজিশনে, সেইখান থেকে কমে যে এতটুকু চলে আসছে, অর্থাৎ যেটা আছে যে আমরা বলি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট এসপি, যে প্রাইমারি কনসলিডেশন। তো এটা হচ্ছে যে কনসেপ্ট যে আমরা এখন এখন হচ্ছে যে আমাদের যে কনসলিডেশন এখন যে যখন কোন স্ট্রাকচার তৈরি করা আছে তখন হচ্ছে যে এই কনসলিডেশন সেটেলমেন্ট কত হবে। হ্যাঁ বলুন স্যার। এই যে আফটার এ লং টাইম মানে কত সময় পরে স্যার? হ্যাঁ 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 যাবে যাবে, এটাই তো আমরা শিখবো আর কি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবে। তো এখন হচ্ছে যে তোমার দেখি যে এটা হচ্ছে যে রিয়েলি যে 100% কনসলিডেশন হয়েছে কিনা এটা আসলে ডিফিকাল্ট, বাট আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া পেতে পারি বা অ্যাপ্রক্সিমেটলি আমরা ক্যালকুলেট করতে পারি যে প্রাইমারি কনসলিডেশন আমরা ক্যালকুলেশন করতে পারবো আর কি, কত টাইম পরে আর কি কনসলিডেশন কমপ্লিট হবে। এটা আমরা টেস্টে দেখবো আর কি। তো এই যে আমরা এই যে প্রাইমারি এসপি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, তো এই যে এই সেটেলমেন্টের ভ্যালু কত হবে, ঠিক আছে। তোমার হচ্ছে যে
এই সেটেলমেন্টে আমরা কিভাবে ফিল্ডে এই সেটেলমেন্টের ভ্যালুটা আমরা বের করতে পারি বা আমরা প্রিডিক্ট করতে পারবো যে আসলে সেটেলমেন্টের ভ্যালু কত হবে। এটা আমরা যে এই ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে যে এই ভ্যালুটা কত হবে এবং এই সেটেলমেন্টটা আর কি কখন শেষ হবে, যেটা প্রশ্ন হলো যে টাইম কত টাইম লাগবে, সেটা আমরা বের করতে পারবো আর কি ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে। তো এখন হচ্ছে তোমার এই তাহলে এখন হচ্ছে এই সেটেলমেন্টের ভ্যালু কত হবে, যে আমি ম্যাগনিটিউড কত হবে এবং সেটেলমেন্টের ভ্যালু এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে মনে করো যে কোনো একটা সয়েলের ক্ষেত্রে হয়তো 10 মিলিমিটার সেটেলমেন্ট হওয়ার জন্য 1 মাস লাগে, আবার দেখা যাচ্ছে যে তোমার অন্য আরেকটা সয়েলের হয়তো তোমার হচ্ছে যে 6 মাস লাগবে। ঠিক আছে, যে সেটেলমেন্টের একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে যে কি রেটে সেটেলমেন্টটা হচ্ছে। তাহলে হচ্ছে যে আমরা এইটা যদি আমরা প্রিডিক্ট করতে চাই এবং হচ্ছে যে এই সেটেলমেন্টের রেটটা যদি দেখতে চাই যে কি রেটে হচ্ছে, তাহলে হচ্ছে যে এইগুলো দেখার জন্য আমরা কিছু প্যারামিটার দরকার টেস্ট থেকে পাবো। যে এই প্যারামিটার গুলো যদি আমি জানি তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে কতটুকু সেটেলমেন্ট হবে সেটা ক্যালকুলেশন করতে পারবো এবং সেটেলমেন্ট রেটটা কত হবে সেটা আমরা লেভারেজ টেস্ট আমরা যে টেস্ট করি এটা হচ্ছে দুইটা কনসেন্ট্রেশন টেস্ট আর কি, দুইটা মেথড অ্যাপ্লাই করে করা হয়। একটা হচ্ছে ইনক্রিমেন্টাল লোডিং, যেটা হচ্ছে যে তোমার এসটিএম প্রসিডিউরেন্ট রেট অফ স্ট্রেন বা সিআরএস এএসটিএম 4186। তো ইনক্রিমেন্টাল লোডিং এ যে এটা এই প্রসেসে কি করা হবে যে আর তোমার ইনক্রিমেন্টাল লোডিং হচ্ছে যে আমি ইনিশিয়াল একটা লোড অ্যাপ্লাই করব ফর 10 কেপিএ, আমি হচ্ছে যে লোড অ্যাপ্লাই করব। এরপরে এই লোডটাকে মনে করো এখানে সয়েল আছে, এই সয়েলের পরে আমি এখানে লোড অ্যাপ্লাই করতেছি 10 কেপিএ। এখন এই লোডটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম রেখে দেবো। এখন কতটুকু টাইম রাখবো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তারপরে এই লোডটা যখন আমি অ্যাপ্লাই করতেছি তার মানে পুরোটার প্রেসার ডেভেলপ করবে যদি এটা ফুললি স্যাচুরেটেড সয়েল হয়। এবং এটা হচ্ছে যে আমি কিছু কিছু নির্দিষ্ট টাইম রেখে দিতে হবে। রেখে দেওয়ার কারণ কি, যে এক্সেস পুরোটার প্রেসার দেওয়ার জন্য। তাহলে যখনই ডিসিপেশন হবে এর মধ্যে থেকে ওয়াটার বের হয়ে যাবে, সো এই সয়েলের হচ্ছে তোমার সেটেলমেন্ট ডিফর্মেশন হবে, অর্থাৎ সেটেলমেন্ট হবে বা ডিফর্মেশন হবে, সয়েলের ভলিউম কমে যাবে, যে ভলিউম কমে যাবে অথবা হচ্ছে হাইট কমে যাবে। তাহলে এগুলো আমরা হচ্ছে যে টাইমের সাথে সাথে রেকর্ড করব। ঠিক আছে, টাইম পরে দেখা যাচ্ছে যে এই লোডের আন্ডারে আর কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে না বা হচ্ছে যে তোমার কি বলে যে স্পেসিমেনের হাইটটা কমে যাচ্ছে না, তখন বোঝা যাবে যে শেষ হয়ে গেছে। তারপরে আবার এই লোডটা গেল, এরপরে হচ্ছে যে আবার লোড ইনক্রিমেন্ট করতে হবে আর একটা লোড। তাহলে এই লোডের যে এই তারপরে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে 20 কে লোডে অ্যাপ্লাই করে আবার হচ্ছে যে সিমিলার প্রসিডিউর, যে প্রথম স্টেপে যেটা ফলো করা হয়েছে সেকেন্ড স্টেপ ওই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আর কি আমাকে সাস্টেইন করে রাখতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল লোডিং, যে লোডটা আমি বাড়াইতে থাকবো আর কি। এখন কি হারে বাড়াবো এগুলো আমরা পরে দেখবো, যে তোমার বাড়াইতে হবে। ঠিক আছে, তো এগুলো পরে আস্তে আস্তে দেখবো। তাহলে এটা একটা যে তোমার আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। লাইট দেখা যাচ্ছে না। জি স্যার। আচ্ছা, আর সিআরএস যেটা আছে যে এটা হচ্ছে যে
তোমার কন্ট্রোলড রেট অফ স্ট্রেন, অর্থাৎ হচ্ছে যে এখানে সয়েলটাকে কনসলিডেট করা হবে আর হচ্ছে যে এক্সিয়াল লোড আর কি অ্যাপ্লাই করা হবে একটা কনস্ট্যান্ট স্ট্রেন রেট মেইনটেইন করে আর কি। আর তোমার হচ্ছে যে লোডটা অ্যাপ্লাই করা হবে, স্ট্রেন অ্যাপ্লাই করা হবে বা সয়েলটাকে তোমার হচ্ছে যে কনসলিডেট করা হবে। তো যেহেতু আমাদের হচ্ছে যে তোমার ল্যাবে তোমার হচ্ছে যে অ্যাপারেটাস আমাদের ল্যাবে অ্যাভেলেবেল নাই, সুতরাং আমরা এই টেস্টটাকে আর কি কিভাবে করা হয় বা এই করা হয় এটা আমরা এখানে যেটা লোডিং অ্যাপ্লাই করে আর কি কনসলিডেশন টেস্টটা করা যায়, এটা আমরা আর কি কি করব। কিন্তু এটা করা যাবে, এটার জন্য যে অ্যাপারেটাস দরকার সেটা থাকলে তুমি কনস্ট্যান্ট রেট অফ স্ট্রেন এই টেস্টও করা যাবে। যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার ইনক্রিমেন্টাল লোডিং, এই এই মেথডটা আর কি তোমার হচ্ছে যে ফার্স্ট মেথড। আমাদের যে পরবর্তী যে আলোচনা এটা থাকবে হচ্ছে যে লিমিটেড থাকবে হচ্ছে যে টেস্ট মেথড তার মধ্যে। এখন হচ্ছে ল্যাবরেটরি টেস্ট থেকে আমরা হচ্ছে যে কি ইনফরমেশন গুলি পাবো, যে ল্যাবরেটরি যে ইনক্রিমেন্টাল লোডিং এই কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, এটা যেটা বললাম যে আমরা হচ্ছে যে সেটেলমেন্ট রেটটা কি হার হচ্ছে সেটা এই সয়েলের আর কি যদি এই প্যারামিটার থেকে আমরা বুঝতে পারবো যে তোমার হচ্ছে যে একটা সয়েল কি অথবা কম। তো এই কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন যে তোমরা এগুলো থিওরিতে পড়ার কথা যে আমরা টেইলরস আর ক্যাসাগ্রান্ডি মেথডস থেকে আমরা এটা বের করতে পারি, যেটাকে আমরা বলি সিভি ইনডেক্স এন্ড রিকম্প্রেশন ইনডেক্স, সিসি এন্ড সিআর। এটাও আমরা আর কি এই ল্যাবরেটরি আর কি ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্টের ডাটা থেকে বের করতে পারবো। এরপর তোমার তোমার ওসিআর ওভার কনসলিডেশন রেশিও, এটা আমরা বের করতে পারবো। এরপর তোমার সেকেন্ডারি কম্প্রেশন ইনডেক্স বা আমরা এটাকে অনেকে বলে থাকে সেকেন্ড তোমার প্রাইমারি কনসলিডেশন হচ্ছে রিলেটেড টু ডিসিপেশন অফ এক্সেস পোরোটার প্রেসার, এবং সেকেন্ডারি কনসলিডেশন এটা হচ্ছে সেকেন্ডারি স্টেপসে এটা মানে প্রাইমারি পোরোটার প্রেসার যেটা ডেভেলপ করবে ইনিশিয়ালি, সেটা যখন ডিসিপেট হয়ে যাবে তারপরে হচ্ছে যে তোমার যে তারপরে কিছুটা সেটেলমেন্ট হয়, এবং সেটা কিসের কারণে হতে পারে, পার্টিকেল যে বন্ড, এই বন্ডের কম্প্রেশন হতে পারে, তারপর হচ্ছে পার্টিকেল রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, এবং হচ্ছে যে ক্রিপের কারণে, এবং আর হচ্ছে যে আদার্স যে তোমার মাইক্রোস্কেল ইফেক্টস তার কারণে আর কি এই সেকেন্ডারি কনসলিডেশন হতে পারে। কিন্তু সেকেন্ডারি যে প্রাইমারি কনসলিডেশনের স্টেপের পরে যে সেকেন্ড যে সেটেলমেন্ট বা ডিফর্মেশন সয়েল হয় ডিসিপিয়েশনের সাথে রিলেটেড না, সুতরাং এটাকে সেকেন্ডারি কম্প্রেশন, সেকেন্ডারি কনসলিডেশন থেকে সেকেন্ডারি কম্প্রেশন বলাটাই বেশি লজিক্যাল আর কি। তো নরমালি আমাদের যে প্লেস স্যাচুরেটেড প্লেস সয়েলের ক্ষেত্রে আমরা প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টটা নিয়ে বেশি কনসার্ন, কারণ কি এর ম্যাগনিটিউডটা অনেক বেশি হয় কম্পেয়ার টু সেকেন্ডারি কম্প্রেশন যতটুকু সেটেলমেন্ট হয়। বাট ফর অর্গানিক ক্লে আর কি, যেগুলো হচ্ছে অর্গানিক ক্লের ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট খুব ইম্পর্টেন্ট। অর্গানিক সয়েল হচ্ছে টাইমের সাথে তোমার হচ্ছে অর্গানিক ম্যাটার ডিকম্পোজড হয়, সুতরাং হচ্ছে যে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে সেকেন্ডারি বা হচ্ছে যে তোমার তোমার সয়েলের যে বন্ডিং এর যে ডিফর্মেশন বা কম্প্রেশন হওয়ার সম্ভব পসিবিলিটিস অনেক বেশি থাকে। সো অর্গানিক সয়েলের ক্ষেত্রে সেকেন্ডারি কনসলিডেশন বা সেকেন্ডারি কম্প্রেশন ইজ ইম্পর্টেন্ট। তো এখন এই যে এই প্যারামিটার গুলো আমরা যদি ল্যাবের যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট থেকে আমরা যদি এই প্যারামিটার ফিল্ডে আর কি যখন কোনো স্ট্রাকচার করা হবে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে সেটেলমেন্টের ভ্যালু কত হবে এবং সেটেলমেন্টের রেটটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এই সেটেলমেন্টের ভ্যালু ক্যালকুলেশন করার জন্য, এবং এই সেটেলমেন্টের ভ্যালু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট, যে স্ট্রাকচারে তোমার যে সার্ভিসেবিলিটি
সার্ভিসেবল টেকনোলজি সেটেলমেন্টের থেকে আমাদের হচ্ছে যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে সেটেলমেন্ট সেটা যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে যে স্ট্রাকচার কোলাপস করতে পারে, আবার অনেক সময় প্রবলেম হবে। সুতরাং এটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার যে লং টার্ম পারফরমেন্সের জন্য সেটেলমেন্ট ক্রাইটেরিয়া আমাকে যে কোনো স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বিয়ারিং দুইটা ক্রাইটেরিয়া আমাকে স্যাটিসফাই করতে হবে। এখন হচ্ছে যে আমরা এটাকে বলতেছি যে এখানে একটা বলা হচ্ছে যে ওয়ান টাইম। তো এটা কেন এটা যে আমাদের এমনি যে সয়েল স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে যে ওয়াটার ফ্লো যেটা বলতেছি এক্সেস ওয়াটার প্রেসার যে ডিসিফিকেশন, এটা যে এটা যদি আমার যদি সয়েল থাকে, এটা যদি সয়েল স্পেসিফিক হতে পারে, আবার হচ্ছে যে ল্যাটারাল ডিরেকশন হতে পারে। ঠিক আছে, আবার তুমি যদি চিন্তা করো যে আমার 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল যদি চিন্তা করো তাহলে ভার্টিক্যাল ল্যাটারাল, আবার যদি তুমি 3 ডাইমেনশনাল তোমার তাহলে হচ্ছে যে তোমার 3 ডাইমেনশনাল ফ্লো হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে 1 ডাইমেনশনাল কনসেন্ট্রেশন নিয়ে আমরা ডিসকাস ল্যাবরেটরি টেস্ট, এটা নাম হচ্ছে 1 ডাইমেনশনাল কনসেন্ট্রেশন। তো প্র্যাকটিক্যাল ফিল্ডে যে তোমার সেটা কি তোমার হচ্ছে যে 3 ডাইমেনশনাল হতে পারে। এটা হচ্ছে যে তোমার তার মানে কি 3 ডাইমেনশনাল হচ্ছে যে ওয়াটার ফ্লোটা ভার্টিক্যালি হতে পারে এবং হচ্ছে ল্যাটারাল ডিরেকশনে। যেগুলোতে আমরা ধরে নিয়ে আসছে যে তোমার কনসেন্ট্রেশনটা হচ্ছে যে 1 ডাইমেনশনাল, অর্থাৎ হচ্ছে যে শুধুমাত্র ভার্টিক্যাল ডিরেকশনে আর কি ওয়াটার তোমার হচ্ছে যে ওয়াটার ফ্লো হবে শুধুমাত্র ভার্টিক্যাল ডিরেকশনে। মানে আমাদের যে ভার্টিক্যাল ডিরেকশনে যেহেতু ওয়াটার ফ্লো আছে তার মানে এখানে ডিফরমেশনটা বা হচ্ছে যে স্ট্রেনটা হবে হচ্ছে যে ভার্টিক্যাল ডিরেকশন। তো সেটেলার মানে কি আছে যে ল্যাটারাল ডিরেকশনে আছে যে ডিফরমেশনটা আছে সেটাকে আমরা নেগলেক্ট করতেছি বা সেটা হচ্ছে যে আমরা ইনসিগনিফিকেন্ট ধরে নিচ্ছি আর কি, যে ল্যাটারাল ডিরেকশনে যে তোমার ডিফরমেশন অথবা আছে যে আমরা সেই ল্যাটারাল ডিরেকশনের যে ডিফরমেশন সেটাকে আমরা জিরো ধরতেছি। এখন হচ্ছে তোমার এটার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে যে শুধুমাত্র ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট থাকবে উইদাউট এনি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। তো এইখানে আছে যে প্র্যাকটিক্যাল যে কেস যদি এরকম একটা যে কম্প্রেসিবল সয়েল লেয়ার অর্থাৎ সফট ক্লে লেয়ার যেটা থিকনেস হচ্ছে 8, নিচে আছে যে ইনকম্প্রেসিবল সয়েল লেয়ার এবং উপরে যে লোডিং এরিয়া, এখানে লোডিং এরিয়া যে এল নরমালি হচ্ছে এল এর ভ্যালু অর্থাৎ লোডিং যে এরিয়া এটার ভ্যালু যদি এই যেখানে যে কম্প্রেসিবল লেয়ার থাকবে তার যদি 4 টাইমস থেকে বেশি হয় ধরে নিচ্ছে যে এখানে যে কনসেন্ট্রেশন হবে এটা শুধুমাত্র ভার্টিক্যাল ডিরেকশনে। ঠিক আছে, ভার্টিক্যাল ডিরেকশন অর্থাৎ এখানে ডিফরমেশনটা হবে ভার্টিক্যাল ডিরেকশনে অর্থাৎ এই ডিরেকশনে। শুধুমাত্র এই দিকেও ওয়াটার বের হতে পারে আবার হচ্ছে উপরের দিকে বের হতে পারে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ড্রেনেজ কন্ডিশনের উপরে। দেখো এখানে ইনকম্প্রেসিবল লেয়ার বা এখানে যদি ইমপারমিয়েবল লেয়ার থাকে তাহলে দেখো টপে যদি একটা ইমপারমিয়েবল লেয়ার থাকে তাহলে দেখা যাচ্ছে উপরের দিকে ওয়াটার বের হতে পারতেছে না, তখন শুধুমাত্র ভার্টিক্যাল অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হবে। যদি উপরে যদি ইমপারমিয়েবল লেয়ার থাকে, ঠিক আছে, শুধু তখন হচ্ছে যে উপরের দিকে হতে পারে আবার নিচের দিকে ফ্লো হতে পারে। তো এটা একটা কেস যে আমরা নরমালি এই কন্ডিশনে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা এটা ধরে নিয়ে এসেছি 1 ডাইমেনশনাল ডিরেকশনের যে সেটেলমেন্ট বা ডিফরমেশন সেটা আমরা এখানে জিরো ধরে নেওয়া বা নেগলেক্ট করা হচ্ছে। এরপর আছে যদি এমন থাকে সেকেন্ড কেস দুইটা ইনকম্প্রেসিবল লেয়ার অর্থাৎ তোমার যে সয়েলের মাঝে থাকে, অর্থাৎ ইনকম্প্রেসিবল মানে হচ্ছে হার্ড সয়েল লেয়ার আর কি, এর যদি মাঝে থাকে যে কম্প্রেসিবল লেয়ার এবং এই ক্ষেত্রে যে কনসেন্ট্রেশন যে ভার্টিক্যাল ডিরেকশনে ডিফরমেশনটা বেশি হবে কম্পেয়ারড উইথ ল্যাটারাল ডাইমেনশন।
এবং থার্ড যে কেস সেটা যদি এমন হয় যে তোমার হচ্ছে কম্প্রেসর লেয়ার এবং বটমে আছে কম্প্রেসর লেয়ার, এবং এই কম্প্রেসিবল লেয়ারটা যদি কম্প্রেসিবল লেয়ারের টপটা যদি তোমার হচ্ছে লোডিং এরিয়া এখান থেকে যদি তার থেকে বেশি ডিসটেন্স হয়, ডি এখান থেকে ডিসটেন্সটা এখান থেকে এতটুকু, অর্থাৎ কম্প্রেসিবল লেয়ারের যে টপের যে ডিসটেন্স সেটা হচ্ছে যে ডি 2 টাইমস এর থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন হবে প্র্যাকটিক্যালি ইন দিস কেস। এন্ড এবং হচ্ছে যে নরমালি হচ্ছে যে যদি লোডিং এরিয়াটা এখানে দেখো লোডিং এরিয়াটা হচ্ছে যে অনেক বেশি লার্জ এরিয়া, কিন্তু যদি স্মল এরিয়া হয়, ফর এক্সাম্পল হচ্ছে যে একটা সিঙ্গেল কলাম ফুটিং, তাহলে এখানে একটু ছোট এরিয়া হচ্ছে যে 3 ডাইমেনশনাল অর্থাৎ আমরা এখানে কনসলিডেশনের 3 ডাইমেনশনাল ইফেক্ট আমরা এখানে কনসিডার করতে পারবো যদি লোডিং এরিয়াটা খুবই স্মল হয়। আমি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট করতেছি, তাহলে এই ডাটা ইউজ করেও আমরা সেটেলমেন্ট ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্টের ডাটা ইউজ করে আমরা তোমার হচ্ছে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। এবং এর করার পরে তারপরে হচ্ছে যে আমি যদি 3 ডাইমেনশনাল ইফেক্টটা কনসিডার করি, তাহলে হচ্ছে একটা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে, যেটা তোমরা থিওরিতে 3 ডাইমেনশনাল কেস কনসিডার করি, তাহলে হচ্ছে যে আমি প্রাইম ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন থিওরি বা এই কনসেপ্ট ইউজ করে আমি সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে পারবো, এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি আমি 3 প্র্যাকটিক্যাল ফিল্ডে, তাহলে হচ্ছে যে সেটেলমেন্ট কত হবে সেটা আমরা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে যে 3 ডাইমেনশনাল ইফেক্টটা কনসিডার করতে পারবো। তো এখানে এখানে আমরা হচ্ছে যে ফিল্ডে আমরা দেখি যে এখানে একটা তোমার হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফিল্ড কন্ডিশন, যে এখানে ইনকম্প্রেসিবল লেয়ার আছে, এটা এখানে একটা কম্প্রেসিবল লেয়ার, এবং হচ্ছে যে এরপরে যে লোড অ্যাপ্লাই করা আছে যে তোমার হচ্ছে যে লার্জ এরিয়া এর উপর অ্যাপ্লাই করা আছে লোডটা, তো এই ক্ষেত্রে তোমার আমরা যদি সেটেলমেন্ট হচ্ছে যে লোডিং যে এরিয়া ওয়াইড এরিয়ার উপর লোড অ্যাপ্লাই করা আছে, বা তার হচ্ছে যে এখানে যদি কনসেন্ট্রেশন এখানে যে লোড অ্যাপ্লাই করা হবে, তাহলে এই ইনকমপ্লিট ওয়াটার টেবল আছে, তাহলে এখানে হচ্ছে যে ইনিশিয়ালি এক্সেস পোর্টার প্রেসার ডেভেলপ করবে, এবং টাইমের সাথে সাথে এই পোর্টার প্রেসার হচ্ছে যে ডিসিপেট হবে। তাই ডিসিপেট যেটা হচ্ছে যে ডেল্টা সি বা কনসলিডেশন সেটেলমেন্ট ডেল্টা সি দিয়ে এখানে দেখানো হয়েছে। তাহলে এখন এই ফিল্ডে তোমার কতটুকু সেটেলমেন্ট হবে, এটা আমরা যে কিভাবে ফিল্ডে কি ঘটনা ঘটতেছে, বা তোমার আমরা হচ্ছে যে এটা কিভাবে বের করতে, এটা আমরা কিভাবে জানবো যে তাহলে হচ্ছে যে তোমার বা কোনো ফিল্ডে কোনো স্ট্রাকচার তৈরি করা হলো, তাহলে স্ট্রাকচার তৈরি করার কারণে তো লোড অ্যাপ্লাই হবে, তো কতটুকু সেটেলমেন্ট হবে এটা আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারবো। তো তার করার আগে আমরা যে সাইটে কনস্ট্রাকশনটা করব সেইখান থেকে স্যাম্পল কালেক্ট করে আমরা ল্যাবে টেস্ট করে কিছু যে আমাদের যে প্যারামিটার গুলো যেগুলো বললাম এগুলো বের করে আমরা হচ্ছে যে এই আমরা প্রেডিক্ট করতে পারবো। তো এখন হচ্ছে যে এটার জন্য আমরা এইখান থেকে মনে করো যে আমাদের এই ডেল্টা সি এর ভ্যালু কত হবে, এটা যদি আমরা প্রেডিক্ট করতে চাই, তো স্যাম্পল কালেক্ট করলাম, মনে করো যে এখানে সয়েল স্যাম্পল, এই সয়েল স্যাম্পল কালেক্ট করে আমরা ল্যাবরেটরিতে আমাদের যে ইকুইপমেন্ট আছে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট করার জন্য, এই সয়েল স্যাম্পলটা এখানে দেখো এখানে রাখা হয়েছে, এই সয়েল স্যাম্পলটা এখানে একটা রিং এর মধ্যে রাখা হয়, রিং আমরা পরে আর কি ডিটেইলস এখানে দেখবো। তাহলে হচ্ছে যে রিং এর মধ্যে রাখা হবে, এবং এখানে যদি লোড এখানে পি লোড অ্যাপ্লাই করা হবে, এবং পি লোড যখন অ্যাপ্লাই করা হবে তখন হচ্ছে যে আমরা যদি এখানে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন সেটেলমেন্ট যদি এখানে স্যাম্পলটা কালেক্ট করে তারপর হচ্ছে যে তোমার এখানে আমাদের যে ল্যাবরেটরি ইকুইপমেন্ট তার মধ্যে প্লেস করা হবে, প্লেস করে তারপর হচ্ছে যে
লোড এখানে যদি ইনক্রিমেন্টাল লোডিং টেস্ট করব তাহলে হচ্ছে পি এর ভ্যালু আমরা একটা নির্দিষ্ট টাইম পর পর ইনক্রিজ করব। তো এইখানে স্যাম্পলটাকে অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার একটা সার্কুলার রিং, তো সার্কুলার রিং এর মধ্যে যখন রাখা হবে দেখো এখানে এখানে যখন লোড অ্যাপ্লাই করা হবে তাহলে এই যে সয়েল যে স্যাম্পলটা এটা হচ্ছে যে শুধুমাত্র ডিফর্ম হতে পারে ভার্টিক্যাল ডিরেকশনে। কারণ কি ল্যাটারাল ডিরেকশনে তার কোনো ডিফরমেশন হবে না, কারণ হচ্ছে যে এখানে যে রিং আছে, এই যে এইখানে যে সার্কুলার রিং, এই রিংটা কি করবে, রিং এর যে সয়েল যখন এই ল্যাটারালি এদিকে মানে এদিকে ডিফর্ম হওয়ার চাইবে তখন এই রিংটা বাধা দিবে, এই রিং এর যে ওয়ালটা। অর্থাৎ এখানে তোমার হচ্ছে যে আমরা এনশিওর করি যে সেটেলমেন্টটা যেন হচ্ছে বা ডিফরমেশনটা যেন শুধুমাত্র ভার্টিক্যাল ডিরেকশন হয়, অর্থাৎ ল্যাটারাল কোনো ডিফরমেশন হবে না। ঠিক আছে, স্পেসিমেনটাকে রিং এর মধ্যে রেখে আর কি ইনশিওর করা। এবং এই রিং এর ওয়াল গুলো সাইডের যে আউটার ওয়ালের স্টিফনেস অনেক বেশি হতে হবে, যেন হচ্ছে যে এটা ল্যাটারাল সয়েলের যে ল্যাটারাল ডিফরমেশন সেটাকে রেজিস্ট করতে পারে আর কি, ডিফরমেশনটা কম। তাহলে এখন আমরা যদি এই ল্যাবে যেহেতু তোমার আচ্ছা, তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট। সেটাকে তোমার হচ্ছে যে জিরো কন্ডিশনে সেট করা হয় স্যাম্পলটাকে, যে ল্যাটারাল ডিফরমেশন যেন জিরো হয়, শুধুমাত্র ভার্টিক্যাল ডিফরমেশন হয়, অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশনে যে সেটেলমেন্ট হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট, অথবা এটার আরেকটা নাম হচ্ছে যে ওয়েডোমিটার টেস্ট, যে আরেকটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা ল্যাবে এখানে স্যাম্পলের আসলে কি হচ্ছে এটা যদি আমরা বের করতে পারি, সেইখানে আসলে কি করতেছে, বা এখান থেকে আমরা যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো ইউজ করে আমরা প্রেডিক্ট করতে পারবো। তো এটা এখন দেখো যে এখানে যে স্যাম্পলটা একটা সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন বা সয়েল সিলিন্ড্রিক্যাল, যার মিনিমাম ডায়ামিটার যে কোডে এসটিএম কোডে বলা আছে মিনিমাম ডায়ামিটার হতে হবে 50 মিলিমিটার, এবং মিনিমাম হাইট হবে, অর্থাৎ তোমার হচ্ছে যে হাইট যে ডায়ামিটার থেকে তোমার হাইটটা কম থাকবে, হাইটটা হবে হচ্ছে 12 মিলিমিটার, এবং মিনিমাম হচ্ছে যে তোমার ডায়ামিটার বা হাইট রেশিও 2.5। এবং হচ্ছে যে তোমার এই স্পেসিমেনটা, এই সয়েল স্পেসিমেনটা যে রিংটা হবে যে সার্কুলার, যেটা বললাম যে আমরা পরে দেখবো যে সার্কুলার রিং এর মধ্যে প্লেস করা হবে। এবং এই যে তোমার এই যে রিংটা, রিং এর যে যেন হচ্ছে যে রিংটার আর কি এত স্টিফনেস এমন হতে হবে যেন হচ্ছে যে সয়েলের হচ্ছে যে ল্যাটারাল, অর্থাৎ এটা যদি আমরা সাইড ভিউ দেখি, এটা হচ্ছে সাইড ভিউ, তাহলে সয়েলের হচ্ছে যে রিং এর যে ওয়াল, এবং এই রিং এর ওয়ালের এই রিংটার স্টিফনেস এত বেশি হতে হবে সয়েলের থেকে, যেন হচ্ছে যে আমি যখন এখানে ভার্টিক্যালি লোড অ্যাপ্লাই করব তখন এটা তো যখন ভার্টিক্যালি ট্রাই করবে তো এই ল্যাটারালি যেন এক্সপানশন না হয়, অর্থাৎ ল্যাটারাল ডিফরমেশনটাকে জিরো করে ওয়ান ডাইমেনশনাল যে কনসলিডেশন সেই কন্ডিশন সেটাকে এনশিওর করা হয়। ঠিক আছে, সয়েল স্যাম্পলটা রিং এর মধ্যে প্লেস করা হয়, এর উপরে একটা পোরাস স্টোন, যে পোরাস স্টোন আর নিচে আরেকটা পোরাস স্টোন থাকবে, দুইটা তোমার হচ্ছে যে পোরাস স্টোন প্লেস করা হবে করবো। তাহলে এটা যদি স্যাচুরেটেড সয়েল তাহলে এক্সেস পোর্টার প্রেসার ডেভেলপ করবে। এখন এক্সেস পোর্টার প্রেসার তো তোমার ডিসিপেশন হতে হবে, ডিসিপেশন হওয়ার জন্য তোমার এখানে হচ্ছে যে ড্রেনেজ পাথ অর্থাৎ উপরের দিকে, এখানে হচ্ছে যে আর নিচে একটা থাকে, উপরে একটা নিচে একটা, যেন হচ্ছে যে দুই দিকে ড্রেনেজ থাকে, যেন হচ্ছে যে এখানে এক্সেস পোর্টার ডিসিপেশনটা খুবই দ্রুত হয়, অর্থাৎ তোমার হচ্ছে আবার আপওয়ার্ড ডিরেকশনে হবে, ওয়াটার বের হয়ে যেতে পারবে আর কি, এই উপরের দিক থেকেও আবার নিচ থেকেও বোথ ডিরেকশনে আর কি বের হতে পারবে।
রাখা হতো যে মনে করো নিচে পুরো সিস্টেম নাই, তাহলে হয়তো তোমার সেই ক্ষেত্রে তোমার শুধু উপরের দিক থেকে ওয়াটার বেরোতে হবে। কিন্তু এখানে হচ্ছে যে ড্রেনেজটা হচ্ছে যে বোর্ড ডিরেকশনে। এবং এই লোডিং ক্যাপ, এই যে এটা আর কি লোডিং ক্যাপ থাকবে, এই লোডিং ক্যাপের মাধ্যমে আমরা হচ্ছে যে লোড অ্যাপ্লাই করব, ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করা হবে। এবং এই ভার্টিক্যাল কি হবে, ডিফরমেশন হবে। তো এই ডিফরমেশন, ভার্টিক্যাল ডিফরমেশন মেজারমেন্ট করার জন্য একটা ডায়াল গেজ ইউজ করা হয়। এই ডায়াল গেজ থেকে আমরা হচ্ছে যে তোমার ভার্টিক্যাল ডিফরমেশন মেজার। তো এটা হচ্ছে যে আমাদের কি বলে হচ্ছে যে তোমার টেস্ট সেটআপ, যে মোটামুটি একটা স্কিমেটিক, টিপিক্যাল স্কিমেটিক ডায়াগ্রাম এটা। যে অ্যাপারেটাস গুলো আমাদের যেটা দেখলাম যে এই যে কনসোলিডোমিটার, যেটা এই যে কনসোলিডোমিটার এর পুরো সেটআপটা কেমন হবে এবং এই সেটআপের জন্য কি কি ধরনের কি কি পার্টস লাগবে সেগুলো এখানে আর কি আমি ছবিতে দেখাইছি, যে আমাদের ল্যাব থেকে এগুলো নেওয়া আর কি ছবিগুলো নেওয়া। তো এটা আসলে কনসোলিডেশন রিং, যেটা আমরা বলতেছি যা সেই কনসোলিডেশন রিং। এর মধ্যে হচ্ছে যে তোমার সয়েল স্পেসিমেনটা থাকবে। এবং এটা হচ্ছে যে তোমার বেস বেস পার্ট, যে কনসোলিডোমিটারের কনসোলিডেশন রিংটা আর কি প্লেস করা হবে এই বেস পার্টের মধ্যে। এটা হচ্ছে যে, আর এটা হচ্ছে যে তোমার পোরাস স্টোন, আর এটা হচ্ছে যে ওয়্যার সোয়া দিয়ে হচ্ছে আমার স্যাম্পলটা আর কি, স্যাম্পলটা আমার এই শেপে আনতে হবে, তার জন্য আমি ওয়্যার সোয়া ইউজ করব। এবং এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ওয়েট দিয়ে কি করা হবে, এটাতে আমরা লোড অ্যাপ্লাই করব, এই ওয়েট দিয়ে অ্যাপ্লাই করব। এবং এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে লকিং নাট, এই নাট দিয়ে আমরা দেখবো আর কি পরবর্তীতে এগুলো কি ইউজ। তোমার এটা হচ্ছে যে তোমার লোডিং প্যাড অথবা উইথ বল, এখানে লোডিং প্যাড উইথ বল, এই যে একটা বল থাকবে। এবং এটা হচ্ছে ফিল্টার পেপার, সাদা যে ফিল্টার পেপার। এটা হচ্ছে যে ক্লাম্পিং রিং আর কি, এটা ক্লাম্পিং রিং এগুলো আর কি। আচ্ছা, এগুলো আমরা পরে আর কি জাস্ট হচ্ছে যে তোমরা ছবিগুলো দেখে রাখলা যে এগুলো কোনটা কি, পরবর্তীতে দেখবো আর কি। তো আমরা এরপরে হচ্ছে যে চলে আসছে তোমার টেস্ট প্রসিডিউরে, যে আমরা টেস্টটা কিভাবে, এখন টেস্ট প্রসিডিউরের জন্য আমরা সেটেলমেন্ট কত হবে সেটা ক্যালকুলেট করব। তাহলে আমাদের যে সাইটে আমার কনস্ট্রাকশন হবে সেই সাইট থেকে আমার স্যাম্পলটা কালেক্ট করতে হবে। এখন এই স্যাম্পলটা যে আমি কালেক্ট করতে পারি, শেলবি টিউব দিয়ে আমরা কালেক্ট করতে পারি, অথবা যে ব্লক স্যাম্পলও কালেক্ট করতে পারি, যে ব্লক স্যাম্পলও আমরা কালেক্ট করতে পারি। সেখান থেকে আমরা স্যাম্পল আর কি ট্রিমিং বা কেট করার জন্য। তো ইনিশিয়াল হচ্ছে যে আমাদেরকে আনডিস্টার্ব স্যাম্পল, আনডিস্টার্ব এবং হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে নরমাল হচ্ছে গ্রাউন্ড প্রোডাক্ট টেবলের নিচে থেকে কালেক্ট করতে হবে, কারণ হচ্ছে যে এই স্যাম্পলটা হচ্ছে যে এবং আরেক আচ্ছা একটা লিমিটেশন হচ্ছে যে আমাদের যে ইনক্রিমেন্টাল লোডিং যে অ্যাপারেটাস, এখানে হচ্ছে যে স্যাম্পলটা স্যাচুরেটেড, যে এটা আসলে ফুল বা এই অ্যারেঞ্জমেন্ট আমাদের নাই, যে হচ্ছে যে আমরা সয়েলটাকে স্যাচুরেটেড করা। কিন্তু হচ্ছে যে যেটা আরেকটা টেস্ট আছে যে সিআরএস, কনস্ট্যান্ট রেট অফ স্ট্রেন, ফুললি স্যাচুরেটেড করতে পারি। সেই অ্যারেঞ্জমেন্ট ওই টেস্টে বা ওইখানে যে ইকুইপমেন্ট ইউজ করা হয় সেই ইকুইপমেন্ট আছে। তো আমরা এখানে যেহেতু ওয়াটার টেবল থেকে আমি সয়েল স্যাম্পলটা কালেক্ট করতে আছে যে 100% স্যাচুরেটেড, এটা অ্যাসিউম করে নেওয়া হয়। এখন এইটা শেলবি টিউবের মাধ্যমে অথবা ব্লক স্যাম্পল কালেক্ট করে আমার হচ্ছে যে সেইখান থেকে নেওয়ার পরে হচ্ছে যে তোমার এখানে যে এইখানে হচ্ছে যে স্যাম্পলটাকে প্লেস করে তোমার হচ্ছে যে এই স্যাম্পলটাকে এমন ভাবে কাটতে হবে যেন হচ্ছে তোমার এই যে এখানে রিং এর যে ডায়ামিটার, এটা ইনিশিয়ালি ডায়ামিটার এবং হচ্ছে এই রিং এর হাইটটা মেপে নিতে হবে। এবং এই স্যাম্পলটা এই রিং এর ডায়ামিটারের প্রায় আর কি খুব কাছাকাছি হয় আর কি, রিং এর ডায়ামিটারের খুব কাছাকাছি হয়।
এমন ভাবে কাটতে হবে যেন আর কি রিং এর মধ্যে স্যাম্পলটা সহজে ঢুকানো যায় আর কি, এমন ভাবে সাইজিং করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্যাম্পলের যেন ডিস্টারবেন্স, অর্থাৎ স্যাম্পলের যেন ডিস্টারবেন্স খুবই কম হয়, যেন ডিস্টার্ব না হয় এমন সতর্কতার সহিত কাটতে হবে আর কি এই স্যাম্পলটাকে। তারপর হচ্ছে যে তোমার স্যাম্পলটাকে কাটার পরে এইখানে যে আমার যে কনসোলিডেশন যে রিংটা আছে, এই রিংটাকে, এই কনসোলিডেশন রিংটাকে এই স্যাম্পলের উপর এভাবে আর কি প্রেস করে পুশ করে ঢুকাইতে হবে ভিতরে, এটার মধ্যে ঢুকাইতে হবে। এবং এর একটা শার্প এজ আছে, অর্থাৎ এক প্রান্ত আর কি শার্প, তা নাহলে যদি আমার যদি শার্প এন্ড যদি তুমি না প্রেস করো তাহলে সেই ক্ষেত্রে স্যাম্পল ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এর ইনার সাইড সুবিধা, এর ইনার সাইড হচ্ছে গ্রিজ ফ্রিকশনলেস মোটামুটি করা উচিত আর কি, যে গ্রিজ অ্যাপ্লাই করে তোমার হচ্ছে যে ফ্রিকশন লেস করা উচিত। কারণ কি আমি যখন এটাকে প্রেস করব তখন এই ওয়ালে হচ্ছে যে তোমার এখানে ডিস্টার্ব হতে পারে, সুতরাং এখানে হচ্ছে যে ফ্রিকশন লেস আর কি সারফেস করতে হবে। তাহলে এটা হচ্ছে যে এভাবে প্রেস করতে হবে। প্রেস করার পরে তারপর হচ্ছে যে ঢুকে যাবে, তারপর হচ্ছে এটাকে হচ্ছে যে টপ সারফেসে যেহেতু এক্সট্রা কিছু সয়েল থাকবে তাহলে এটা ওয়্যার বা স্টেড এজ দিয়ে কেটে আর কি এই সারফেসটাকে লেভেল করতে হবে। তোমাকে হচ্ছে যে খুবই সতর্কতার সহিত কাজ করতে হবে যেন আর কি সয়েল স্যাম্পলটা ডিস্টার্ব না হয় বা ডিস্টারবেন্স কম হয়। তাহলে এটা কাটতে হবে এই এই সারফেসে আবার এরকম ভাবে আর কি মোটামুটি এখানে লেভেল করতে হবে। এবং এখানে এখানে যে ভয়েডস গুলো আছে দেখো, এগুলো ভয়েডস আছে, এগুলো আসলে এখানে যে তোমার এই কাটলাম এখান থেকে এখানে, সরি এখানে যে কাটলাম এখান থেকে কিছু সয়েল নিয়ে এগুলো ভয়েডস গুলো ফিল আপ করা দেওয়া আছে আর কি। এবং ফিল আপ করতে হবে খুব সতর্কতার সহিত, একই কথা যে এটা ডিস্টার্ব হবে। এরপরে হচ্ছে যে তোমার আমাদের যে বেসটা থাকবে, এই যে এই বেসটা, এটাই করতে হবে। এই বেসটা আর কি, এই বেসটার উপরে তোমার হচ্ছে যে আমার প্রসেসটাকে আগে এই প্রসেসটাকে আমাকে হচ্ছে যে স্যাচুরেটেড করে নিতে হবে। এখন যদি আমি এই প্রসেসটাকে স্যাচুরেটেডটা করতে পারি দুই উপায়, একটা হচ্ছে যে বয়লিং ওয়াটার, বয়লিং ওয়াটারে যদি গরম আর কি পানির মধ্যে রেখে দিই তাহলে এটা স্যাচুরেটেড হবে। আর যদি নরমাল ওয়াটারে করি তাহলে হয়তো বা তোমার হচ্ছে যে 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা এরকম আর কি রেখে দিতে হবে আর থেকে স্যাচুরেট নিয়ে এটার তোমার হচ্ছে যে এই আমার যে বেসটা আছে তারপর প্লেস করতে হবে। এবং তার উপরে ফিল্টার পেপারও একইভাবে স্যাচুরেটেড করে নিতে হবে। এবং এখানে কোনো এয়ার বাবল তোমার আমার বেজের উপরে এখানে প্লেস করা হবে। তারপরে কি করা হবে, তারপরে হচ্ছে যে তোমার এই যে আমাদের হচ্ছে যে এই রিং প্লাস হচ্ছে যে ইনিশিয়ালি, আচ্ছা এখানে আরেকটা হচ্ছে যে ইনিশিয়ালি হচ্ছে যে আমার কনসোলিডেশন রিং এর ডাইমেনশন নিতে হবে। ডাইমেনশন মানে হচ্ছে যে ডায়ামিটার এন্ড হাইট, এবং হচ্ছে কনসেন্ট্রেশন রিং এর ওয়েটও নিতে হবে। এবং ওয়েট নিয়ে এগুলো আজকে রেকর্ড করে রাখতে হবে যে ডায়ামিটার কত, হাইট কত, এবং কনসেন্ট্রেশন রিং, শুধুমাত্র কনসেন্ট্রেশন রিং এর ওয়েট কত। এবং রিং প্লাস হচ্ছে যে এই টেস্ট শুরু করার আগে প্লাস হচ্ছে যে এই যে স্যাম্পল আছে এর ওয়েট কত, এটা আমাকে রেকর্ড করতে হবে, যে কনসেন্ট্রেশন রিং প্লাস হচ্ছে যে এখানে করতে হবে। তো এটা রেকর্ড করার পরে তারপর হচ্ছে যে এই যে আমাদের যে এই সেটআপটা হলো এর উপরে আর কি তোমার আমার কনসোলিডেশন রিংটা প্লেস করতে হবে, এই এটার আর কি প্লেস করতে হবে। তো এই প্লেস করে তারপর হচ্ছে যে আবার এই টপে প্লেস করার পরে টপে আরেকটা ফিল্টার পেপার দিতে হবে। এবং এই আরেকটা ফিল্টার পেপার দিয়ে আর মানে দুইটা প্রসেস টোন, একটা হচ্ছে আমি বটমে প্রেস করলাম, আরেকটা হচ্ছে যে টপে। তার মানে এখানে কি হবে যে ড্রেনেজটা দুই ডাইরেকশন হবে, অর্থাৎ উপরের দিকে ওয়াটার ফ্লো হতে পারবে, নিচের দিকেও ফ্লো হতে পারবে। এই ছিল যেটা, এই যে এইটা, এই যে এইটা আর কি তোমার হচ্ছে যে ওর উপরে প্লেস করতে হবে, যেটা এই যে এখানে দেখানো হয়েছে। এই
কিভাবে এবার লকিং নাট ছিল সেই নাট দিয়ে এই যে এখানে নাট গুলো এই যে স্পেসে নাট দিয়ে আর কি টাইট করে দিতে হবে। তো টাইট করে দিলে দেওয়ার পরে কনসোলিডোমিটার যেটা আমরা বলি সেটা আর কি পুরো যে অ্যাসেম্বলি সেটা হয়ে গেল। হওয়ার পরে আমাদের যে মেইন যে অ্যাপারেটাস সেখানে আর কি এটা ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করে করার সাথে লোড প্যাড ছিল উইথ যে বল, এখানে যে বলের মাধ্যমে লোড প্যাড ছিল সেইটা আর কি এর উপরে প্লেস করতে হবে, অর্থাৎ এই পার্টটুকু এই যে এই অংশটুকু এখানে আর কি তোমার এটা প্লেস করতে হবে। এবং দেখো এখানে ফাইনালি এটা প্লেস হয়ে গেল আর কি, এই যে এখানে আর কি তোমার প্লেস হয়ে গেল। তারপরে এটা আছে যে আমার এই যে তোমার সাইডে যে সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং ডায়াল গেজটা কেন এখানে প্লেস করা হয়েছে, ভার্টিক্যাল তোমার হচ্ছে যে ভার্টিক্যাল যে ডিফরমেশন হবে সেই ডিফরমেশনটাকে মেজার করার জন্য আমাদের ডায়াল গেজটা লাগবে। এরপরে এরপরে দেখো এটা হচ্ছে যে আমাদের যে মেইন যে ইকুইপমেন্ট সেটা আর কি, এবং ফুল যে ছবি সেটা হচ্ছে যে এইটা। এখানে কিন্তু দুইটা অ্যাপারেটাস আছে, এই একটা এই একটা এইটা। আমরা তুমি যে কোনো একটা দেখো আর কি, এই যে মনে করো যে এই অ্যাপারেটাস ওয়েট ছিল, ওয়েট গুলো দিয়ে লোড অ্যাপ্লাই করা হবে। তো এখানে হচ্ছে যে লোড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লিভার যে প্রিন্সিপাল সেটা ইউজ করা হয়। অর্থাৎ মনে করো এখানে যদি 1 কেজি লোড দাও তাহলে এই লিভার আর্ম থাকে, তাহলে হচ্ছে যে এখানে লোড অ্যাপ্লাই করা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যে 5 কেজি। যদি এখানে হচ্ছে যে এটার এই লিভার আর্মের যে রেশিও সেটা হচ্ছে যদি 1:10 হয়, তাহলে এখানে যদি 1 কেজি যে লিভার আর্মের যে প্রিন্সিপাল অ্যাপ্লাই করে এই জন্য এখানে আর কি লোড এখানে হচ্ছে যে আমরা ওয়েট অ্যাপ্লাই করি অর্থাৎ কেজিতে। তো ইনিশিয়ালি আমার এই একটা সিটিং আর কি লোড অ্যাপ্লাই করা হয়, সিটিং লোড অ্যাপ্লাই করা হয়। কারণ হচ্ছে এরটা কারণ কি, কারণ হচ্ছে যে আমার হচ্ছে এখানে কনসলিডেশন তখন হচ্ছে যে এই যে আমার যে সয়েল যে স্যাম্পলটা যে আমরা যে স্কেপটিক তুমি ডায়াগ্রামে দেখছো হয়তো এখানে দেখো, আচ্ছা এখানে দেখো এখানে হচ্ছে যে এই যে সয়েল স্যাম্পল ফিল আপ করা হয় ওয়াটার দিয়ে। কারণ হচ্ছে যে আমার যেহেতু টেস্টটা কনসলিডেশন হবে লং টাইম ধরে, তাহলে এখান থেকে যেন ময়েশ্চার লস না হয় সেটাকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ যেন হচ্ছে যে আমাদের যে স্যাচুরেশন লেভেল থাকে সেটা যেন মেইনটেইন করা থাকে, এটা যেন ময়েশ্চার যেন লস না হয় তার জন্য আর কি এটা এই যে ওয়াটার দেওয়া হয়। তো আমি যখন এই পানি দিব কি বলে যে এক্সপান্সিভ সয়েল হয়, অর্থাৎ হচ্ছে যে এক্সপান্সিভ সয়েল হচ্ছে যে ময়েশ্চারের কন্ট্রাক্টে যখন আসবে অথবা যখন ড্রাই হবে তখন তার ভলিউম চেঞ্জ হবে। ঠিক আছে, যে ওয়াটারের কন্ট্যাক্টে বা ময়েশ্চার কন্ট্যাক্ট চেঞ্জের কারণে তার ভলিউম চেঞ্জের যে রেসপন্স এটা যদি খুবই সেনসিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করব বা পানি এখানে যখন প্রোভাইড করা হবে তখন হচ্ছে যে এর ভলিউম এক্সপান্ড করতে পারে। তো এই এক্সপানশন যেন না হয় বা সুইলিং হতে পারে যেটাকে বলি আমরা, যে সুইলিং যেন তোমার হচ্ছে যে ইনিশিয়ালি একটা সিটিং লোড এখানে এখানে সিটিং লোড অ্যাপ্লাই করা হয়। ফর এক্সাম্পল এটা হচ্ছে 5 কেপিএ অথবা হচ্ছে যে 2 কেপিএ অথবা 3 কেপিএ। এটা যদি এখন 5 কেপি অ্যাপ্লাই করলে আমার যদি সেট দেখা যাচ্ছে যে সয়েলের কনসেন্ট্রেশন সেটেলমেন্ট হতে পারে, ভেরি সফট সয়েল হয় যদি হয়, সেই ক্ষেত্রে হয়তো খুবই কম লোড অথবা 2 বা 3 কেপিএ অ্যাপ্লাই করা হয়। সেনসিটিভ না আর কি, 5 কেপি অ্যাপ্লাই করলে তার প্রাইমারি কনসেন্ট্রেশন সেটেলমেন্ট শুরু হবে না, তাহলে সেই ক্ষেত্রে 5 কেপি অ্যাপ্লাই করা যেতে পারে। এবং যদি ভেরি এক্সপেন্সিভ সয়েল হয় সেই ক্ষেত্রে রিকমেন্ড করে যে তোমার এখানে ওয়াটার অ্যাপ্লাই না করাই ভালো। সেই ক্ষেত্রে হচ্ছে যে তাহলে আমার ময়েশ্চার কন্ট্রোলটা আমি সেই ক্ষেত্রে কিভাবে কন্ট্রোল করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই পুরো এই সিস্টেমটাকে অথবা হচ্ছে যে ভিজা কোনো কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখা। ঠিক আছে, তখন আর কি তোমার যে ময়েশ্চার কন্ট্রোলটা যেন আমি কন্ট্রোল করতে পারি। তো
তো ইনিশিয়ালি এখানে আমাদের ল্যাবে যেটা করা হয় যে কিছুটা এখানে ইনিশিয়ালি অর্থাৎ 5 কেপি অথবা 2 বা 3 কেপি এটা অ্যাপ্লাই করা হয়েছে কিসের জন্য, টু অ্যাভয়েড সুয়েলিং। যে সুয়েলিংটা পরে আছে যে তোমার এরপর আছে আমরা আছে মেইন টেস্টে চলে যাব যে এখানে আছে যে এখানে আমাদের যেহেতু ইনক্রিমেন্টাল লোডিং, তাহলে আমি ইনিশিয়ালি লোড 10 কেপিএ লোড না 10 কেপিএ না, তো মনে করো যে তোমার হচ্ছে যে 10 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করতেছি অথবা 10 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করতেছি, তাহলে এই কি অ্যাপ্লাই করব, এখন কত লোড অ্যাপ্লাই করব বা কতটুকু পর্যন্ত 10 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করে এটা হচ্ছে যে কোডে যেটা বলা আছে এটা হচ্ছে 24 আওয়ার্স রেখে দিতে হবে। অর্থাৎ এখানে 10 কিলো নিউটন লোড এখানে অ্যাপ্লাই হবে, 10 কিলো নিউটন লোড অ্যাপ্লাই হলে তাহলে হচ্ছে যে এটা 24 আওয়ার্স রেখে দিতে হবে। তাহলে আমি যখন 10 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করতেছি, নিউটন লোড অ্যাপ্লাই করতেছি, এখন সয়েলের উপর মনে করো এটা হচ্ছে যে সয়েল স্যাম্পল, এখানে আমি 10 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করতেছি, তাহলে ইনিশিয়ালি তোমার হচ্ছে যে যখন লোড অ্যাপ্লাই করার সাথে সাথে মতো ড্রেনেজ আছে, তাহলে হচ্ছে যে এই পুরোটার প্রেসার আস্তে আস্তে টাইমের সাথে ডিসিপেট হবে। তাহলে ডিসিপেট যখন হবে টাইমের সাথে, সো এখানে কিন্তু তোমার হচ্ছে যে এই ডায়াল গেজের আমরা রিডিং দেখবো যে আমাদের এখানে মনে করো লোড অ্যাপ্লাই করা হচ্ছে যে 10 কিলো নিউটন, তাহলে এর রেসপেক্টেড একটা নির্দিষ্ট টাইম পর পর ফর এক্সাম্পল যে 0 মিনিটে মনে করো যে 0 এইখানে ডায়াল গেজ রিডিং 0 স্কিডিউল রিডিং কত সেটা আমরা হচ্ছে রেকর্ড করব। তারপর হচ্ছে মনে করো যে ফর এক্সাম্পল যে 5 মিনিট পরে কত সেটা ডায়াল গ্যাস রিডিং আমরা রেকর্ড করব। এটা কিন্তু হচ্ছে যে 10 কিলো 24 ঘন্টা পর্যন্ত এভাবে আমরা লোডের আর কি রেকর্ড নিব আর কি, যে একটা নির্দিষ্ট টাইম পর পর ডায়াল গ্যাস রিডিং। ঠিক আছে, এটা আর কি। তো নরমাল ধরে আছে 24 ঘন্টা পরে আর কি। তো এই 24 ঘন্টা পরে তারপরে কি করা হবে, আবার লোড ইনক্রিমেন্ট করা হবে, এবং এই লোড ইনক্রিমেন্ট হবে যে আগে যে লোড অ্যাপ্লাই করা হচ্ছে যে তার 2 টাইমস অর্থাৎ দ্বিগুণ, ডাবল করে। এর পরবর্তী যে লোড ইনক্রিমেন্ট হবে তাহলে হচ্ছে যে সেটা হবে 20 কিলো নিউটন। তাহলে যেহেতু 10 কিলো নিউটন লোড অলরেডি অ্যাপ্লাই করা আছে এখানে, তাহলে ফর এক্সাম্পল 10 কিলো নিউটন, তাহলে এর সাথে 20 কিলো নিউটন আমি যখন লোড আবার অ্যাপ্লাই করতেছি, তখন হচ্ছে যে আবার এই সিমিলার তোমার হচ্ছে যে ওয়েতে আমার ডাটা নিতে হবে। ঠিক আছে, একইভাবে যে 24 ঘন্টা ধরে আবার এরকম ডাটা নিতে হবে, কমেন্ট করতে হবে। আবার হচ্ছে যে ডাবল এই 20 কিলো নিউটন আগে যে লোড অ্যাপ্লাই করছে তার আবার ডাবল, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে 40 কিলো নিউটন। এখন এটা আর কি তোমার আমরা নরমালি আমাদের যে নরমাল স্টুডিও সেটাতে আমরা এভাবে ডাবলিং করি, কিন্তু যদি সয়েলটা যদি এখানে খেয়াল করি সয়েলটা যদি ভেরি সেনসিটিভ টু লোডিং রেট হয়, সেই ক্ষেত্রে আমার এই লোডিংটা ডাবল না করে আরো কিছুটা তোমার ইনডেট রেশিও দেখা যাচ্ছে যে আরো কম লোড অ্যাপ্লাই করা যায় আর কি। যে যদি লোডিং রেট হঠাৎ করে হাই লোড অ্যাপ্লাই করলে যদি লোডিং রেট সেনসিটিভিটি হয় সেনসিটিভলি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা নরমাল যে কনভেনশনাল যে প্র্যাকটিস এটা হচ্ছে ডাবল করে অ্যাপ্লাই করা হয়, এবং প্রত্যেকটা রেসপেক্টে আমার হচ্ছে যে এখানে হচ্ছে যে আমার ডিফরমেশন রিডিং গুলো ডায়াল গেজ থেকে আমাকে নিতে হবে, এবং এটা ঠিক আছে। তো এইভাবে করে করে ডাবল, কিন্তু এখন হচ্ছে যে আমরা কতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবো এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমাদের সয়েলটা আসলে আমাদের কন্ডিশন, সেখানে আমি কতটুকু লোড আমার আসতে পারে, ফাইনাল লোড কতটুকু আসতে পারে, তারপরে এবং সয়েলটা নরমাল হচ্ছে যে কত ডেপ থেকে কালেক্ট করা হচ্ছে, অথবা হচ্ছে যে আমাদের যে ক্লায়েন্ট আছে তার রিকোয়ারদেরকে এই লোড ইনক্রিমেন্ট গুলো চুজ করতে হবে, বা আমাদের যে সেই জাস্টিফিকেশন অ্যাপ্লাই করতে হবে, এবং এভাবে অ্যাপ্লাই করব। তারপরে আবার হচ্ছে যে তোমার হচ্ছে যে এই যে লোড আমি অ্যাপ্লাই করলাম এটা তাহলে মুছে দিই, এবং প্রত্যেকটা লোডের আন্ডারে কিন্তু আমার করতে হবে তোমার 24 ঘন্টা ধরে ডায়াল গেজের যে রিডিং সেটা রেকর্ড করতে হবে একটা নির্দিষ্ট টাইম পর পর। তোমার 10 কেপিএ বা এরপর এরকম করে তারপর হচ্ছে যে 80 বা এরপর হচ্ছে যে 120 স্ট্রেস বা লোড একই কথা,
যে তুমি আমি এখানে অ্যাপ্লাই করতেছি, তারপর হচ্ছে যে এটা এই অ্যাপ্লাই আমার যখন আমরা আবার আস্তে 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 যে আনলোডিং আর রিলিজ করতে হবে, আনলোডিং করতে হবে, তো আনলোডিং যেহেতু লোড অ্যাপ্লাই করছে ডাবল করে, তাহলে আমাকে এখানে আনলোডিং করতে হবে যে হাফ, অর্ধেক করে করে, অর্থাৎ হচ্ছে যে তারপর হচ্ছে 40 এরকম করে আমার হচ্ছে যে আনলোডিংও করতে হবে আর কি। তাহলে লোডিং এন্ড আনলোডিং দুইটা পার্টি এখানে থাকবে। তাহলে এখন আসছে যে আমাদের এটা মোটামুটি আসছে যে টেস্ট প্রসিডিউর। তাহলে আমরা হচ্ছে যে স্যার, হ্যাঁ স্যার এই পানি দেওয়ার ব্যাপারটা স্যার আর একটু তো এটা হচ্ছে যে এখানে সয়েলটা যদি স্যাচুরেট এবং লং টাইম ধরে হবে, তাহলে এখানে যেন তোমার হচ্ছে ময়েশ্চার লস যেন না হয়, ঠিক আছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য এখানে আমি চেষ্টা করতেছি। তাহলে হচ্ছে যে ময়েশ্চার লসটা বা ইভাপোরেশনের কারণে যে ময়েশ্চার লস সেটা আমরা কন্ট্রোল করতে হবে। এটা কি কন্টিনিউয়াস দিতে হবে? না না না, এটা প্রথমে টেস্টের প্রথমে দিয়ে দেবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমরা ওয়ান ডাইমেনশনাল যে কনসেন্ট্রেশন টেস্ট, এটা থেকে আমরা পাবো হচ্ছে যে তোমার একটা পাশে হচ্ছে নরমাল লোড, অর্থাৎ আমি যে লোডটা অ্যাপ্লাই এটা সেন্স, অর্থাৎ লোড যখন আমি এই যে এখানে হচ্ছে যে এই সয়েল স্যাম্পল এটা আমি যখন লোড অ্যাপ্লাই করব, তখন হচ্ছে যে তোমার যেহেতু কনসলিডেটেড হবে, তবে ওয়াটার হচ্ছে যে ড্রেন আউট হয়ে যাবে, সলিউশন হবে, সেটা আমরা পাচ্ছি। তাহলে আমরা ভার্টিক্যাল যে স্ট্রেস এইটা হচ্ছে যে এটা এই যে আমরা যে লোড অ্যাপ্লাই করতেছি এটা আবার হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। আমি যখন এখানে দেখো এখানে সিগমা ভি ইকুয়াল টু হচ্ছে যে তোমার হচ্ছে যে এন বাই এ। এখন এ হচ্ছে যে স্যাম্পলের আমি যেহেতু ডায়ামিটার জানি, এই যে এখানে স্যাম্পল আমার ক্রস সেকশন এরিয়া পাবো পাই বাই 4 ডি স্কয়ার এটা থেকে, আর নরমাল লোড আমি যে লোডটা অ্যাপ্লাই করতেছি, তাহলে আমি এখানে স্ট্রেস ইজিলি ক্যালকুলেশন করব। এখন এইটা আমরা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস কিভাবে আমরা ইফেক্টিভ স্ট্রেস প্লাস হচ্ছে যে পোরোটার প্রেসার। এখন এখানে যে পোরোটার প্রেসার যেটা, যেহেতু এখানে স্যাম্পল হাইটটা খুবই কম, তাহলে এই পোরোটার প্রেসার যেটা এক্সেস পোরোটার প্রেসার যেটা ডেভেলপ করতেছে, এটা খুবই যে আমার যে টোটাল যে ভার্টিক্যাল স্ট্রেস তার রেসপেক্টে এটা আর কি খুবই কম, মানে কি নেগলিজিবল, যেহেতু স্যাম্পলের হাইটটা খুবই কম। মানে এখানে হচ্ছে যে হাইটটা স্যাম্পলের যে হাইটটা এটা খুবই কম, হয়তো বা তোমার হচ্ছে যে 1 ইঞ্চি এরকম এরকম স্যাম্পল হাইট আমরা নরমালি ইউজ করি ফর এক্সাম্পল। তাহলে আছে যে এখানে পোরোটার প্রেসার যেটা এক্সেস পোরোটার প্রেসার সেটা আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে এটাকে নেগলেক্ট করলে তাহলে এখানে আছে যে টোটাল স্ট্রেস যেটা সেটা এই আবার ইফেক্টিভ স্ট্রেস। তাহলে এখন হচ্ছে যে আমার আরেকটা জিনিস আমি এখানে হচ্ছে যে বের করতে হবে, সেটা হচ্ছে যে এই যে তোমার স্পেসিমেন হাইটের সেন্স এটা আমি বের করতেছি। তাহলে স্ট্রেন ইকুয়াল টু আমরা কি জানি যে তোমার হচ্ছে যে ইনিশিয়াল হাইট, সরি কতটুকু ডিফরমেশন হলো ডেল্টা এইচ ডিভাইডেড বাই ইনিশিয়াল হাইট। তার মানে আমরা হচ্ছে যে প্রত্যেকটা তোমার হচ্ছে যে স্ট্রেন কত, এবং তোমার দেখো এখানে 3 ফেজ যে ডায়াগ্রাম যে সিস্টেম, এখান থেকে আর কি তোমার এগুলো অবশ্যই পড়ার কথা যে এখানে আমাদের স্ট্রেন ভার্টিক্যাল স্ট্রেন কত হবে সেটা হচ্ছে বাই এইচ নট, অর্থাৎ ডিফরমেশন ডিভাইড বাই ইনিশিয়াল হাইট এভাবে বের করতে পারবো। এবং এই আমরা যদি স্ট্রেন জানি তাহলে স্ট্রেন থেকে আমরা হচ্ছে যে ভয়েড রেশিও চেঞ্জ, অর্থাৎ লোড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ টোটাল স্ট্রেস বা ইফেক্টিভ স্ট্রেস চেঞ্জ হচ্ছে, তাহলে ভয়েড রেশিও চেঞ্জ হবে। ভয়েড কেন রেশিও কেন চেঞ্জ হবে, কারণ হচ্ছে যে যেহেতু সয়েল কনসেন্ট ফাইলে যে সলিড পার্টিকেল সেগুলো হচ্ছে খুব কাছাকাছি আর কি ক্লোজ কন্টাক্টে আসতেছে, তার মানে ভয়েড কমে যাচ্ছে। সো এখানে ভয়েড চেঞ্জ হবে, সেটা আমরা এই ইকুয়েশন থেকে, অর্থাৎ ই ইকুয়াল টু ই নট এই ফর্মুলা থেকে আমরা হচ্ছে যে প্রত্যেকটা লোডিং এর আন্ডারে যে ভয়েড রেশিও সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। এখন তাহলে এখান থেকে দেখো যে এখন মনে করো যে তোমার হচ্ছে ফর এক্সাম্পল 10 কেপিএ লোডের আন্ডারে আমি তো অনেকগুলো রিডিং পাবো, যে আমি বললাম যে 24 ঘন্টা আমার আর কি ই করতে হবে, তাহলে মনে করো
করো যে একটা 24 ঘন্টা ধরে হয়তো 10টা রিডিং পাইছি, ঠিক আছে? তো 10টা রিডিং ফাইনাল যে রিডিং, ঠিক আছে, যে 10টা রিডিং ফাইনাল যে প্রাইমারি কনসালটেশনের শেষ হয়ে গেছে, অর্থাৎ 10 কেপি এর আন্ডারে যে ফাইনাল যে রিডিং, তাহলে আমাদের যদি এরকম পাই যে 10 কেপিএ লোড হচ্ছে 10 কেপিএ এবং ডিফরমেশন হয়েছে বা স্ট্রেন হয়েছে, সেটার ভ্যালু আমরা পাবো। ফর এক্সাম্পল হচ্ছে যে মনে করো যে 4% স্ট্রেনিং হয়েছে, ঠিক আছে, অথবা ভয়েড রেশিও ফর এক্সাম্পল 1। এরপরে আমি লোডটা তো পরবর্তী স্টেপে আমার যখন এই স্টেপ শেষ হয়েছে 24 ঘন্টা পরে আমি আবার এই লোডটাকে ডাবল করতেছি, ফর এক্সাম্পল 20 কেপিএ। এখন এই 20 কেপিএ এর আন্ডারও আবার একটা ফাইনাল স্ট্রেইং হচ্ছে যে মনে করো হচ্ছে যে 2%, ঠিক আছে, এবং আমি মনে করলাম ভয়েড রেশিও 1.3। তাহলে এরকম আমি কিন্তু দেখো এখানে প্রত্যেক তোমার এন্ড অফ প্রাইমারি কনসালটেশনের শেষে যে ভয়েড রেশিও অথবা প্রাইমারি কনসালটেশনের এন্ডে যে হচ্ছে যে তোমার আমাদের যে স্ট্রেন সেটার ভ্যালু পাচ্ছি প্রত্যেকটা স্ট্রেসের রেসপেক্টে। তাহলে হচ্ছে যে আমি প্রাইমারি কনসালটেশন শেষে এক একটা করে ভয়েড রেশিও অথবা হচ্ছে যে তোমার হচ্ছে যে স্ট্রেনিং রিডিং পাচ্ছি। তাহলে এরকম করে আবার যদি স্ট্রেস আবার যদি চেঞ্জ করি ফর এক্সাম্পল 40 কেপিএ তার আন্ডারও এরকম পাবো। তাহলে এইগুলো আমরা হচ্ছে যে এখন আমি এই রেজাল্ট গুলো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমরা পরবর্তীতে কিভাবে করবো আর কি। ল্যাবরেটরি থেকে যে রেজাল্টটা পাইলাম সেটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব এটা হচ্ছে যে আমরা এরপরে দেখব, ঠিক আছে? এখন এই যে তোমার এখানে যে আমাদের যে লোড এজ ইনক্রিমেন্ট, এটা হচ্ছে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আমাদের যে লোড ইনক্রিমেন্ট ইউজ করতে হবে, যেন আমরা হচ্ছে যে একটা স্মুথ আর কি স্ট্রেস ডিফরমেশন। এখন দেখো এটা যদি আমরা নরমাল আর কি আমাদের যে অ্যারিথমেটিক যে স্কেল এটাতে যদি আমরা এটাকে প্লট করি যে ঠিক আছে যে তোমার হচ্ছে 10 কেপিএ অথবা 50 কেপিএ 100 কেপিএ অথবা 400 কেপিএ এবং তার প্রাইমারি এন্ডে প্রাইমারি কনসালটেশন যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে আমাদের যে ফাইনাল যে স্ট্রেন সেটা পাবো, স্ট্রেন পাবো। সেইটা যদি আমরা প্লট করি তাহলে এটা হচ্ছে যে এরকম দেখো যে এরকম একটা প্লট পাচ্ছি যেখানে দেখো যে এখানে এ বি সি এটা হচ্ছে যে তোমার ইনিশিয়াল লোডিং আর কি কার্ভ। এই যে এ থেকে বি, বি থেকে সি ইনিশিয়াল লোডিং অর্থাৎ লোড আমি বাড়াচ্ছি এবং এই সেকেন্ডটা হচ্ছে যে সি থেকে ডি এটা হচ্ছে এটা হচ্ছে যে এটা দেখাচ্ছে। তো এইখান থেকে দেখো যে এইখান থেকে এই কার্ভ থেকে দেখাচ্ছে যে এটা হচ্ছে যে তোমার এটা লিনিয়ার না, নন লিনিয়ার, বা হচ্ছে যে এটা আমাকে বলতে পারি যে এটা স্ট্রেস এবং স্ট্রেন, যে এই থেকে স্ট্রেন এদিকে স্ট্রেস, তাহলে স্ট্রেস যে স্ট্রেন বিহেভিয়ার এটা হচ্ছে যে হাইলি নন লিনিয়ার এন্ড হচ্ছে তোমার এবং এখান থেকে দেখো দেখাচ্ছে যে 0 থেকে 20 সরি 0 থেকে মনে করো যে এখানে হচ্ছে যে এখানে 0 থেকে 200 এখানে রেটের যে স্ট্রেন এবং হচ্ছে যে 0 থেকে আমি যদি 200 চিন্তা করি তাহলে হচ্ছে যে এখানে স্ট্রেনের ভ্যালুটা আস্তে আস্তে কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এখানে স্ট্রেনের ভ্যালু কমতেছে না বাড়তেছে? স্ট্রেন বাড়তেছে। এখানে স্ট্রেনের ভ্যালু কি হচ্ছে যে তোমার হচ্ছে যে এখান থেকে দেখো এইখান এই লোডটা এই যে এখান থেকে তো 0 থেকে যখন আবার 200 থেকে 400 যাচ্ছে তখন স্ট্রেন হচ্ছে যে এতটুকু, তখন কমে যাচ্ছে। কমে যাওয়া এটা কি ইন্ডিকেট করে যে তোমার হচ্ছে যে সয়েল বিকাম মোর স্টিফার এবং কনসেপ্ট সেটা আর কি সেটাই জাস্টিফাই করে যে কনসলিডেশন হওয়ার সাথে সাথে তোমার হচ্ছে যে সয়েল আর কি সয়েলের স্টিফনেস বেড়ে যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে টাইটলি প্যাকড হচ্ছে, অর্থাৎ খুব কাছাকাছি আছে, ক্লোজলি কন্ট্যাক্টে আসছে
সুতরাং হচ্ছে যে সয়েলের যে তোমার ওভারঅল যে স্ট্রাকচার বা সয়েল যে সয়েল হবে। তো এখন হচ্ছে যে আমরা যদি এখানে সয়েলের দেখো যে স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার হচ্ছে যেহেতু নন লিনিয়ার, তো নরমালি আর কি যে আমাদের যে এই রেজাল্টটা আমরা যদি সেমি লগারিদমিক স্কেলে প্লট করি, তাহলে হচ্ছে যে তোমার এই কার্ভটা দেখো এরকম হয় যে এদিকে হচ্ছে যে আমি যদি ইফেক্টিভ হচ্ছে যে আমার নরমাল স্কেলে প্লট করি, তাহলে কার্ভটা মোর সিম্পল আর কি রিপ্রেজেন্টেশন। এটা আর কি এটা হচ্ছে নন লিনিয়ার, এটা হচ্ছে যে যেহেতু নন হাইলি নন লিনিয়ার, তাহলে হচ্ছে যে এই আমরা হচ্ছে যে তোমার ইফেক্টিভ স্ট্রেস কে লগ স্কেলে এবং স্ট্রেন কে নরমাল স্কেলে যদি আমরা প্লট করি, তাহলে এরকম রিপ্রেজেন্টেশন পাই, যেখানে হচ্ছে যে তোমার এই স্পেস এখানে হচ্ছে যে এই কার্ভটাকে তিনটে স্ট্রেট লাইন পোরশন, একটা হচ্ছে এ থেকে বি, আর বার হচ্ছে যে বি থেকে সি এবং সি থেকে ডি, তিনটা স্ট্রেট লাইন দিয়ে আর কি কানেক্টটুকু। এখানে দেখো এ থেকে বি যে পোরশনটুকু সেটা হচ্ছে যে রিকম্প্রেশন কার্ভ, এবং বি থেকে সি যেটা সেটা হচ্ছে যে ভার্জিন কার্ভ, এবং সি থেকে ডি এটা হচ্ছে যে রিবাউন্ড। তো এটা হচ্ছে যে আমরা স্ট্রেন ভার্সন ইফেক্টিভ স্ট্রেস প্লট করতে পারি। আর অন্যভাবে যে এই স্ট্রেন আবার হচ্ছে ভয়েড রেশিওর মধ্যে একটা রিলেশন আছে, তাহলে হচ্ছে যে এই স্ট্রেন থেকে আমরা এটাকে আবার হচ্ছে যে ভয়েড রেশিও ভার্সাস ইফেক্টিভ স্ট্রেসে প্লট করতে পারি। এবং তোমার হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে দেখো যে ইফেক্টিভ স্ট্রেস বাড়তেছে, তার মানে ভয়েড রেশিও কমে যাচ্ছে স্ট্রেনের ক্ষেত্রে। যে কেন কমে যাচ্ছে এটার পেছনে কারণ হচ্ছে যে এটা যে কনসেন্ট্রেশন হওয়ার সাথে সাথে যে তোমার হচ্ছে যে ভয়েড ভলিউমও কমে যাবে, এবং ভয়েড ভলিউম যেহেতু কমে যায় ভয়েড রেশিও, এই দুই ভাবে যে তোমার হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেসের তোমার হচ্ছে যে ভয়েড রেশিও আমরা সরাসরি পাবো না, এটাকে আমরা হচ্ছে যে স্ট্রেন থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমাদের ল্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে ভয়েড রেশিও ভার্সাস হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, অর্থাৎ ই ভার্সাস সিগমা প্রাইম জেড, এটা আমরা প্লট করবো আর কি পরবর্তী দেখবো। তখন আর কি এটাকে আর কি মোর আর এটা মোর কনভেনশনাল ওয়ে বা টিপিক্যাল ওয়ে এইভাবে আমরা প্লট করি। তো এখন হচ্ছে যে এখানে বলতেছে যে এখানে যে তিনটা অংশ, এটার আসলে কিভাবে যে আমাদের যে ল্যাবরেটরিতে আমরা যে এই তিনটা অংশ পেলাম যে এই কার্ডটাকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করতে পারি, তা আমি এখানে খুব শর্টলি আর কি, এত ডিটেইলস আর এই করা যাচ্ছে না। আর তোমার ল্যাবের যে কনস্টিটিউশন এই যে কার্ভটা এটা আমরা কিভাবে পাই সেটা আমরা হচ্ছে যে এখান থেকে দেখি সয়েল স্যাম্পল যে তোমার হচ্ছে যে এখানে একটা রিভার বেড কনসিডার করতে পারো, এখানে হচ্ছে পানি আছে, এখানে হচ্ছে তাহলে এটা হচ্ছে যে সয়েল। এখন আমি এখান থেকে একটা পয়েন্ট, এইখানে একটা কিছুটা স্মল ইফেক্টিভ স্ট্রেস থাকবে এই পয়েন্টের। এখন ইফেক্টিভ স্ট্রেস কিভাবে ক্যালকুলেশন করতে হয় কোন একটা পয়েন্টে সেটা তোমরা জানো, এটা ধরে নিচ্ছি। তাহলে ইফেক্টিভ স্ট্রেস এইদিকে আমি যদি মানে স্ট্রেন ভার্সাস স্ট্রেস প্লট করি ইন সেমি লগারিদমিক প্লট স্কেলে, যেমন এটা হচ্ছে যে লগ সিগমা প্রাইমে, তাহলে কিছুটা স্মল ইফেক্টিভ স্ট্রেস থাকবে। তাহলে এটা হচ্ছে যে এই পয়েন্ট, এটা প্লট করলাম যে ইনিশিয়ালি তার মধ্যে কিছু ভয়েড রেশিও, এটা এটা কনসিডার করে এটা ভয়েড এই পয়েন্ট, এবং আমি ইনিশিয়ালি যেহেতু লগ স্কেলে তাহলে এখানে তো জিরো হবে না, এখানে একটা কিছুটা স্টেপ থাকবে, ফর এক্সাম্পল 1 kPa, তাহলে এখানে 1 kPa এমন করে লোড, তাহলে এই পয়েন্টটা আসবে। এখন কনসিডারটা এই যে পানিটা এখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে সেডিমেন্টেশনের কারণে তোমার হচ্ছে যে এটা ফিল হয়ে গেল এই পর্যন্ত, সেডিমেন্টেশন জমা, তোমার সেডিমেন্ট জমা হলো এই যে এটা এই পয়েন্টটা ফিল আপ হয়ে গেল, এখানে আর পানি নাই, এখানে হচ্ছে যে তোমার দেখা যাচ্ছে যে তোমার লং টাইম ধরে অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম করে সেই সেডিমেন্ট জমা হতে হতে এটা ফুল ফিল আপ হয়ে গেছে সয়েল দিয়ে। যে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস সেইটা কি সেম থাকবে, কি বলো? কে
একই থাকবে? না স্যার। হ্যাঁ, চেঞ্জ হবে? জি স্যার। আচ্ছা, এখন ইফেক্টিভ স্ট্রেস বাড়বে না কমবে? বাড়ে, তাহলে হচ্ছে যে তোমার ভয়েড রেশিও কমে যাবে, ঠিক আছে? তাহলে এরপরে দেখো যে এটা বেড়ে যাবে আর কি ইফেক্টিভ, যেহেতু এখানে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা আছে, তাহলে এখানে এই যে এক্সটার্নাল যাবে, এই বেড়ে গিয়ে তাহলে এই পয়েন্টটা দেখো ইফেক্টিভ স্ট্রেস এইদিকে গেলে বাড়বে, তাহলে বাড়লো এবং ভয়েড রেশিও বা স্ট্রেন কমে যাবে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট আসলো। এরপরে যদি এই যে ডিপোজিশন হতে থাকে আবার ইফেক্টিভ স্ট্রেস এই পয়েন্টে বেড়ে যাবে, বেড়ে গেলে তাহলে এটা মোটামুটি এরকম স্ট্রেস পাথ এটা ফলো করবে আর কি। এটা হচ্ছে যে এখানে তোমার যে স্ট্রেস এই পর্যন্ত আসলে আমি এটা দেখাইলাম। এখন তোমার যদি এইটা ফলো করবে বাড়তেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে যদি বাড়ে, এটা বলা আছে যদি বাড়ে তাহলে ডটেড লাইন দিয়ে বলতেছে এখন হচ্ছে যে কিন্তু আমার মনে করো এই কন্ডিশনে আছে, তো এই কন্ডিশনে আছে, এখন আমি এখানে কোনো স্ট্রাকচার করতে যাচ্ছি, ফর এক্সাম্পল এখানে কোনো একটা স্ট্রাকচার করব, তাহলে আমার এখানে তো প্রিডিক্ট করার জন্য আমি হচ্ছে যে এখান থেকে স্যাম্পলটা কালেক্ট করে ল্যাবে নিয়ে আসলাম, তো এই স্যাম্পলটা যখন কালেক্ট করবো তখন তো এখানে লোডটা রিলিজ হয়ে গেল, তো রিলিজ হয়ে গেল নিয়ে এসে এই যে এখানে রাখলাম, তাহলে এখানে তো কোনো লোড নাই উপরে, লোড না থাকলে কি হবে যে কোনো আমি যদি কোনো একটা ম্যাটেরিয়াল লোড অ্যাপ্লাই করবো তারপর যদি আবার রিলিজ করো, তারপরে তার কি হবে যে সে আগের অবস্থায় আসতেছে, মানে কি তোমার হচ্ছে যে লোড রিলিজ হয়ে গেলে মানে ইফেক্টিভ স্ট্রেস কমে গেল, তখন এই কার্ভটা ব্যাক করবে, তো এটা ব্যাক করার কথা ছিল এই যে এইদিকে এই বরাবর, কিন্তু এইদিকে ব্যাক না করে তোমার এইদিকে আসলে তোমার পিওরলি ইলাস্টিক হইতো, যদি সয়েলের বিহেভিয়ার হচ্ছে ইলাস্টিক হতো তাহলে সে হচ্ছে যে এইভাবে ব্যাক করতো আর কি, আবার হচ্ছে যে পিছন দিকে ব্যাক করতো, কিন্তু যেহেতু হচ্ছে যে তোমার সয়েল ইলাস্টিক, তার হচ্ছে যে এর মধ্যে কিছুটা পার্মানেন্ট ডিফরমেশন থেকে যাবে, যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে আনরিকভারেবল স্ট্রেন অর্থাৎ প্লাস্টিক স্ট্রেন থেকে যাবে, যেটা হচ্ছে যে এতটুকু স্যাম্পলটাকে প্রসেসিং করে আমি যদি আমার কনসলিডেশন 1D কনসলিডোমিটার যে সেল আছে তার মধ্যে যদি আমি প্লেস করে যদি লোড অ্যাপ্লাই করি, তাহলে সে এই মোটামুটি আর কি তোমার এই কার্ভকে ফলো করবে, এই যে এই কার্ভকে ফলো করবে, আবার এই যে আমি লোড এখানে বাড়াচ্ছি তাহলে বাড়াইলে সে এই কার্ভকে ফলো করবে, ফলো করে যখন হচ্ছে এই 2 নম্বর পয়েন্টের কাছে আসবে তখন আমি যদি লোড আরো বাড়াইতে থাকি তখন সে ইনিশিয়াল যে ডটেড লাইন ছিল অর্থাৎ তার যে এই যে স্ট্রেস পাথ ছিল এটাকে সে ফলো করবে, এটা ঘটে সয়েলের মেমোরির কারণে এটা আর কি হয়, তাহলে এটা এই যে ফলো করবে এই লাইনকে, এবং আমি যদি আবার আনলোডিং করি তাহলে সে আবার যেহেতু আনলোডিং করতেছি, যেহেতু আমি এখানে দেখো এই তার যে স্ট্রেস কন্ডিশন হচ্ছে 2 এই 2 পয়েন্টে, এখন আমি যদি এখানে লোড যদি আরো বেশি বাড়াইতে থাকে তাহলে মোর ডিফরমেশন হচ্ছে, লোড আরো বাড়ি তাহলে হচ্ছে যে তোমার পার্মানেন্ট ডিফরমেশন আরো বেশি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে গোস ডাউন, এটা ফলো করবে এটাকে যে অরিজিনাল যে তোমার কনসলিডেশন কার্ভ ছিল সেটাকে ফলো করবে। এখন হচ্ছে আমাদের যে ল্যাবে কিন্তু এই ইনফরমেশনটুকু নাই, এই যে আমি যখন ল্যাবে এটা হচ্ছে যে জাস্ট আমাদের যে কনসেপ্ট সেটা থেকে পাইলাম, ল্যাবে কিন্তু এটা তো এই কন্ডিশন থেকে কালেক্ট করতেছি, তাহলে এইখানে কি ঘটছিল এতটুকু ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নাই, তুমি রিয়েলাইজ করো যে এতটুকু ইনফরমেশন নাই, তাহলে ল্যাবরেটরি আমাদের যে কনসলিডেশন 4, 5, 6 এই অংশটুকু আমরা পাই অ্যাকচুয়ালি, এই অংশটুকু যে সয়েলের প্লাস্টিক ডিফরমেশনের কারণে, কারণ আমরা যদি ইলাস্টিক ডিফরমেশন হতো তাহলে আমি এই অংশটুকু পাই, এই অংশটুকু পাই, কারণ এই ইনফরমেশনটা তো আমরা ল্যাব থেকে জানবো না, এই ডটেড লাইন যে ইনফরমেশন সেটা আমরা ল্যাব থেকে জানতে পারি না, সুতরাং আমরা এখানে 3, 4, 5, 6 এই ইনফরমেশনটুকু আমরা ল্যাবের যে এই যে 3/4 এটা হচ্ছে যে আমরা যেহেতু এটা রিকম্প্রেশন কেন, কারণ এটা কিন্তু আমরা পুনরায় আবার হচ্ছে যে কম্প্রেস করতেছি, এটা কিন্তু অলরেডি তোমার হচ্ছে যে ডিকন্ডিশন ছিল, তাহলে আমরা ল্যাবে আবার কম্প্রেস করতেছি, এটা হচ্ছে যে রিকম্প্রেশন কার্ভ, এবং ডটেড লাইন যেটা এটা হচ্ছে যে
অ্যান্টিসিপেটেড অংশ ছিল, যে আমি যদি তোমার হচ্ছে যে এখানে সেডিমেন্ট আরো জমা, বিহেভিয়ারটা এরকম হতে পারতো। তার মানে এত এই লোডিং কিন্তু সে সাফার করে নাই, বা তার কিন্তু এক্সপেরিয়েন্সড হয় নাই, এই লোডিং কিন্তু তারপরে অ্যাপ্লাই করা হয় নাই আগে কখনো, এই জন্য কার। এবং এটা হচ্ছে যে তার পরবর্তী হচ্ছে যে রিবাউন্ড কার। তো এই ভার্জিন তোমার হচ্ছে রিকম্প্রেশন কার্ভ, এই অংশটুকু মোটামুটি আর কি স্ট্রেট লাইন, এটা আর কি আনডিস্টার্ব স্যাম্পল হয় 100% আর কি, কোনো ডিস্টারবেন্স যদি স্যাম্পলে না হয় তাহলে মোটামুটি এটা স্ট্রেট লাইন। আমরা যদি সেমি লগারিদম স্কেলে প্লট করি, এবং এই অংশটুকু অর্থাৎ তোমার ভার্জিন রিকম্প্রেশন কার্ভ এবং ভার্জিন কার্ভ যে পয়েন্টে মিট করে, এই পয়েন্টের যে স্ট্রেস, এটাকে বলা হয়েছে যে প্রি কনসলিডেশন স্ট্রেস। এইখান থেকে দেখো যে ওই সয়েলটা পাস্টে, তার মানে আমাদের টেস্টের আগে ওই সয়েলটা ম্যাক্সিমাম, যে সে কতটুকু ম্যাক্সিমাম স্ট্রেস এক্সপেরিয়েন্স করছে, অ্যাপ্লাই করা হচ্ছিল, সেটা কিন্তু হচ্ছে যে তোমার প্রি কনসলিডেশন প্রেসার। ঠিক আছে, কারণ কি দেখো এই সয়েলের পরে কিন্তু ম্যাক্সিমাম তোমার হচ্ছে যে তুমি যখন টেস্ট করছো তার আগে কিন্তু আমার কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেস, তাহলে এটা কিন্তু আমরা এই কনসলিডেশন কার্ভ থেকে আমরা প্রি কনসলিডেশন অর্থাৎ ম্যাক্সিমাম, যে সয়েলটা ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস এক্সপেরিয়েন্স হয়েছিল, সেটা কিন্তু আমরা এখান থেকে কার্ভ, এই দুইটা রিকম্প্রেশন কার্ভ এবং ভার্জিন কার্ভের যে মিটিং পয়েন্ট, সেটা আর কি তোমার এটা হচ্ছে যে প্রি কনসলিডেশন প্রেসার। ঠিক আছে, এখন এই যে এখানে দেখো, এখানে এটাকে হচ্ছে যে তোমার সিগমা প্রাইম সি দিয়ে তো প্রি কনসলিডেশন স্ট্রেস বা প্রি কনসলিডেশন প্রেসার বলে। যদি এই স্যাম্পলটা আমরা তোমার আনডিস্টার্ব স্যাম্পল হয়, তাহলে আমাদের এখানে এই দুইটা কার্ভের মধ্যে একটা ডিস্টিংক্ট ব্রেক পাওয়া যাবে, ভার্জিন কার্ভ আর হচ্ছে রিকম্প্রেশন কার্ভের মধ্যে একটা ডিস্টিংক্ট ব্রেক পাওয়া যাবে, এবং এটা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু ইন রিয়েল সিচুয়েশন, যে রিয়েল সিচুয়েশনে আমাদের হচ্ছে যে স্যাম্পলটা, যেহেতু আমি যখন স্যাম্পলটা কালেক্ট করতেছি, তারপর হচ্ছে ল্যাবে ট্রান্সপোর্ট করতেছি, এবং যখন স্যাম্পলটা হচ্ছে যে তোমার এই স্যাম্পলটা কিছুটা ডিস্টার্ব হয়ে যায়, তো ডিস্টার্ব হইলে আমরা আর কি এখানে ডিস্টিংক্ট যে এখানে পিক পয়েন্ট, এটা আমরা পাবো না। তো ডিস্টারবেন্স যদি আর বেশি হয়, তাহলে হচ্ছে যে তোমার এইখানে আর কি এইখানে যে ডিস্টিংক্ট যে পোরশনটা, এই যে কার্ভের আর কি এইখানে ডিস্টিংক্ট যে পোরশনটা, এই যে রিকম্প্রেশন, এই পোরশনটা আর পাওয়া যায় না আর কি, যদি স্যাম্পলটা যত বেশি ডিস্টারবেন্স হবে, এই পয়েন্টটা আর কি পাওয়া যাবে না, টোটালি পাওয়া যাবে না। তো এখানে স্যাম্পল লোয়ার কোয়ালিটি স্যাম্পলের কারণে হচ্ছে যে তোমার এই কার্ভটা আর কি এদিকে আর কি দেখো শিফট করতেছে। এইখানে দেখো যদি স্যাম্পল যদি বেশি ডিস্টার্ব হয়, তাহলে এরকম কার্ভ পাওয়া যাবে, এখানে কোনো পি দর্শন বা কোনো হচ্ছে যে ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্ট এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু ডিস্টারবেন্স যদি কম হয়, এই যে এদিকে ডিস্টারবেন্স কম, এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে। তো যেহেতু কিছুটা ডিস্টার্ব হয়, তাহলে যে প্রি কনসলিডেশন প্রেসার কিভাবে পেতে পারি, তার জন্য আর কি তোমার কিছু মেথড আছে, যে তোমার এই মেথডগুলো ইউজ করে যদি আমরা হচ্ছে যে প্রি ল্যাবরেটরি এবং ভার্টিক্যাল স্টেজ যে কার্ভ আছে, সেখান থেকে আমরা হচ্ছে যে এই, এবং এই রিলেশনশিপটা কিন্তু তোমার হচ্ছে যে কিসের, যে ভার্টিক্যাল স্টেজ এবং হচ্ছে যে প্রাইমারি কনসলিডেশন। ঠিক আছে, এই যে মেথড আছে যে সেমি লগারিদমিক, বাই লগারিদমিক, কনস্ট্যান্ট মডুলাস এন্ড স্ট্রেন এনার্জি প্রসিডিউর, এই মেথডগুলো বিভিন্ন মেথড আছে, এগুলো ইউজ করে কত হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। তো তোমরা এটা জানো যে এইটা প্রথম যে মেথডটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে ক্যাসাগ্রেন্ডি মেথড। তো এই প্রসিডিউর তোমরা জানো, যে আমার হচ্ছে কার্ভের প্রথমে হচ্ছে তারপর হচ্ছে যে তোমার এই ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্টে একটা হরিজন্টাল লাইন টানতে হবে, এবং এই ভার্জিন যে কার্ভ আছে সেই লাইনতে একটা ট্যানজেন্ট টানতে হবে, সরি, ঠিক আছে, ট্যানজেন্ট টেনে তারপরে এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বাইসেকশন ড্র করতে হবে। বাইসেকশন ড্র হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ভার্জিন কার্ভ দিয়ে এই ট্যানজেন্ট ড্র করতে হবে। তো যে পয়েন্টে মিস
করবে সেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার। আরেকটা হচ্ছে যে তোমার আরেকটা মেথড হচ্ছে ওইকাওয়া মেথড, যেটা হচ্ছে যে তোমার ইফেক্টিভ স্ট্রেস, কিন্তু এইখানে হচ্ছে যে ভয়েড 1 + E কে আবার বলা হচ্ছে স্পেসিফিক ভলিউম, এটা আমরা প্লট করতে পারি। তো এইটার ক্ষেত্রে খুবই সহজ, এইটার ক্ষেত্রে এই মেথড এইগুলো দরকার নাই, জাস্ট হচ্ছে এখানে এই উপরে পার্টটা স্ট্রেট লাইন এই যে পোরশন থাকবে, এখান থেকে একটা ট্যানজেন্ট করতে হবে এবং এই তোমার হচ্ছে ভার্জিন কার্ভ অংশ থেকে ট্যানজেন্ট করতে হবে, দুইটা মিট করবে, যে পয়েন্টে মিট করবে সেটা হচ্ছে যে প্রি কনসলিডেশন প্রেসার। তো তোমার রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে তোমার এই ওইকাম যদিও বিভিন্ন কোডে বা বইয়ে ক্যাসাগ্র্যান্ডি মেথড প্রি কনসলিডেশন প্রেসার বের করার ক্ষেত্রে ক্যাসাগ্র্যান্ডি মেথড রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে ওইকাওয়া যে মেথড এটা হচ্ছে যে মোর অ্যাকুরেট এস্টিমেশন করে প্রি কনসলিডেশন প্রেসার, ওইকাওয়া মেথডটা যদিও। এবং এটা কেন তোমার হচ্ছে যে ক্যাসাগ্র্যান্ডি মেথডে কিছুটা এরর হয়, কি কারণে হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে ম্যাক্সিমাম যে কার্ভেচার পয়েন্ট সেই দিকে আমরা বেশি এমফাসাইজ করা হয়। তো এবার হচ্ছে যে এই যে ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্ট এটা হচ্ছে যে তোমার ডিপেন্ডেন্ট হয়ে যায় ভয়েড রেশিও এর স্কেলের উপরে, যে এই স্কেল যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কাছে ম্যাক্সিমাম কার্ভেচার পয়েন্ট হয়তো বা এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক আছে, ডিপেন্ডেন্ট হওয়ার কারণে হচ্ছে যে এই যে মেথড থেকে যেটা আর কি আমরা যে প্রি কনসলিডেশন প্রেসার যেটা পাই এটা অনেক সময় হচ্ছে যে এরর বেশি। তোমার হচ্ছে যে বর্তমান যে রিসার্চ সেটাতে সাজেস্ট করেছে ওইকাওয়া মেথড ইউজ করে আর কি প্রি কনসলিডেশন যে প্রেসার সেটা হচ্ছে যে প্রিডিক্ট করার জন্য। তো যাই হোক, যেহেতু আমরা যে ক্যাসাগ্র্যান্ডি যে মেথড সেটা ফাইনালি আমরা প্রি কনসলিডেশন প্রেসার ক্যাসাগ্র্যান্ডি মেথড থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। তারপর হচ্ছে যে এই ভয়েড রেশিও এবং হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেস প্রাইমারি কনসলিডেশন শেষ হয়ে যাবে, ফাইনাল যে ভয়েড রেশিও সেটা এখান থেকে আমরা হচ্ছে যে কম্প্রেশন ইনডেক্স যেটা হচ্ছে যে এই ভার্জিন কার্ভের যে স্লোপ সেইখান থেকে আমরা আর যে স্লোপ সেটা, আর রিকম্প্রেশন ইনডেক্স হচ্ছে আমরা এখানে রিকম্প্রেশন কার্ভ থেকে পেতে পারি, আবার হচ্ছে যে আনলোডিং পার্ট থেকে পেতে পারি। তো নরমাল হচ্ছে যে স্যাম্পল স্লোপটা এটা নেগলেক্ট করে আমরা হচ্ছে যে আনলোডিং যে পার্ট সেটার আর কি তোমার স্লোপটা এখানে করা হয় আর কি, রিকম্প্রেশন ইনডেক্স বের করার জন্য এই স্লোপটা। এখন হচ্ছে যে এরপর আরেকটা প্যারামিটার হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। তো কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন বের করার জন্য আমাদের হচ্ছে যে ক্যাসাগ্র্যান্ডি লগ টাইম মেথড আছে, টেইলর। তো এই মেথডের মধ্যে আমরা ইউজ করব হচ্ছে টেইলরস স্কয়ার রুট অফ টাইম মেথড, এটা ইউজ করব। এটা তোমরা থিওরিতে পড়ছো, এটা আমি ডিটেইলস আছে না যেটা কি রকম। এবং এটা কিন্তু তোমার কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন এটা কিন্তু হাইলি ডিপেন্ডস অন ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, অর্থাৎ ইফেক্টিভ স্ট্রেস যদি তোমার চেঞ্জ হয়ে যায় তাহলে কোএফিসিয়েন্ট অফ, সো প্রত্যেকটা লোডের আন্ডারে আমার কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন আছে কি ক্যালকুলেশন করতে হবে। তো এটা কিভাবে ক্যালকুলেশন করব আমি তোমাদেরকে আগে বলছি যে তোমার আছে যে মনে করো তোমার লোড অ্যাপ্লাই করা আছে, তাহলে 40 কেপিএর আন্ডারে আমি 24 ঘন্টা ধরে 24 ঘন্টায় 40 কেপিএ লোড রেখে দেবো, রেখে দেওয়ার পর একটা নির্দিষ্ট টাইম পর পর আমি রিডিং নিচ্ছি, তাহলে প্রত্যেকটা আন্ডারে কিন্তু আমি আছে এই 24 ঘন্টায় বিভিন্ন টাইমে যে আমার যদি এরকমের হয় যে 40 কেপিএ লোড এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এইদিকে হচ্ছে যে টাইম আর এদিকে হচ্ছে যে ডায়াল গেছে তখন 0, 1 মিনিট টাইম যখন তখন হয়তো বা 2 ডিফরমেশন ডায়াল গেটিং, 10 মিনিট টাইম যখন তখন হয়তো বা তোমার হচ্ছে যে 7 ডিফরমেশন এরকম পাবো টাইমের। এই যে টাইমের রেসপেক্টে যে ডায়াল রিডিং গুলো রেকর্ড করে রাখতেছি সেটা হচ্ছে যে আমি এখানে তোমার প্লট করব যে একদিকে টাইম এবং এটা পাওয়ার হচ্ছে 0.5 তার মানে রুট স্কয়ার, ঠিক আছে, অর্থাৎ এরকম টি এইটা প্লট করব যে আমার যে টাইম নিব সেই টাইম এদিকে হচ্ছে যে ডায়াল রিডিং প্লট করব, প্লট করার কারণে আমরা হচ্ছে যে এরকম কার্ভ পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে রিডিং, এটা
পাওয়া যাবে। তারপরে কি করি, ইনিশিয়াল যে স্টেট লাইন পার্ট, এটা আমরা এখানে দেখো ড্র স্টেট লাইন ফর দ্য ইনিশিয়াল পার্ট অফ দ্য কার্ভ, যে ইনিশিয়াল পার্ট অফ দ্য কার্ভের জন্য স্টেট লাইন ড্র করব। এটা যদি আমি এক্সটেন্ড করি এইদিকে, তাহলে এখানে করতে হবে এই যে টাইম এক্সিসে একটা পয়েন্টে কাট করবে, ঠিক আছে। আবার এইদিকে হচ্ছে যে ডায়াল রিডিং এই পয়েন্টে কাট করবে, তাহলে বা এটা হচ্ছে যে যখন কনসলিডেশন আর কি ডিগ্রি অফ কনসলিডেশন 0, অর্থাৎ কোনো কনসলিডেশন হয়নি, যে ইনস্ট্যান্টলি কত রিডিং এটা। তারপরে আসলে এই যে ডিফরমেশন, এটা কিন্তু এই পরবর্তী একটা প্রসিডিউর না, এটা ডিফরমেশনটা এই যে পার্থক্যটা, আমি যে স্টেট লাইন আমরা ল্যাবরেটরির যে ডাটা পাইছি সেটা হচ্ছে যে এই কার্ভটা কিন্তু আমরা ড্র করতেছি, তখন এই যে তোমার এখানে ইনিশিয়াল রিডিংটা ছিল এইখানে, কিন্তু আমার ইনিশিয়াল রিডিং আমরা বলতেছি এইটা। এটার কারণটা কি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি কারণে, যে সয়েলের অথবা ভার্টিক্যাল আর কি কম্প্রেশন, অথবা আমরা যে প্রসেসটা ইউজ করতেছি সেটার কিছুটা কম্প্রেশন হতে পারে, আমাদের যে ডিভাইস আছে তার তোমার হচ্ছে কম্প্রেশন হতে পারে, বা সয়েল আছে যে যদি আমরা হতে পারে, ঠিক আছে, অথবা কনসলিডেশন রিং এর কিছুটা ল্যাটারাল এক্সপানশন হতে পারে। যদিও আমরা বলি যে এগুলো আর কি কন্ট্রোল করি, কিন্তু এটা হতে পারে এই কারণে আর কি তোমার কিছুটা এরর ইনিশিয়ালি আর কি যে পার্থক্য দেখা যায়, ঠিক আছে, ডিফারেন্স বিটুইন হচ্ছে ল্যাব রিডিং এন্ড আর নট, এর কারণে হতে পারে। তো এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমার আমার এইখানে এই কার্ভটা আর কি ডিসটেন্সটা বের করতে হবে, এখান থেকে হরিজন্টাল ডিসটেন্স বের করতে হবে। বের করে তারপর হচ্ছে যে এই হরিজন্টাল ডিসটেন্সের 1.15 অর্থাৎ হচ্ছে যে ডি 15% যোগ করে এখানে পয়েন্ট আর কি বের করতে হবে, এবং ইনিশিয়াল লাইন থেকে এটা যোগ করে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এই টাইম এক্সেসে কাট করবে এই পয়েন্টে 1.15 টাইমস আর কি, এইখান থেকে 1.95, বা হচ্ছে যে তোমার এই পয়েন্ট থেকে আমি যদি এই পয়েন্ট থেকে কাট করি তাহলে 15% অ্যাড করে দিতে হবে, তাহলে এই লাইন অ্যাড। এই আমাদের যে ল্যাবরেটরি কার্ভে যে পয়েন্টে সেট করলো, এই যে এই পয়েন্টে সেট করছে, এই পয়েন্টে সেট করছে, তাহলে এই পয়েন্টের যে টাইমটা, এই পয়েন্টের আমি যদি এখানে ভার্টিক্যাল লাইন, তাহলে এই যে পয়েন্টে সেট করবে এই পয়েন্টে আমরা ধরে নিয়েছি 90% কনসলিডেশন হয়ে গেছে, তাহলে 90% কনসলিডেশনের টাইম পাবো এখানে, এবং 90% কনসলিডেশন হওয়ার পরে এখানে যে ডিফরমেশন এবং হচ্ছে যে 90% এ আর 90 পাওয়া যাবে। তাহলে এটা যদি পাই তাহলে তোমার তার জায়গায় যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন যে যে থিওরি তো করছো, এইখান থেকে হচ্ছে যে আমরা T90 হচ্ছে যে টাইম ফ্যাক্টর, এইচ হচ্ছে যে ড্রেনেজ পাথ, আর T90 হচ্ছে যে আমার 90, তাহলে এখান থেকে আমি এই ক্যালকুলেশন করতে পারবো। তো এখানে ড্রেনেজ পাথ একটা দেখো, এখানে এইচ এর ভ্যালুটা কত হবে, এটাকে স্যাম্পল হাইট হবে নাকি কত হবে। তো এই ড্রেনেজ কম্প্রেসিবল এখানে সয়েল লেয়ার তুমি কনসিডার করো, এবং উপরে স্যান্ড আছে নিচে স্যান্ড আছে, তাহলে স্যান্ড নরমালি হচ্ছে যে তোমার স্যান্ডের মধ্যে দিয়ে ওয়াটার পাস করতে পারে, তাহলে এখানে দেখো উপরের দিকে এইচ, তাহলে এখানে যেহেতু ডাবল ড্রেনেজ, তাহলে এখানে এইচডিআর অর্থাৎ ড্রেনেজ যে পাথ অর্থাৎ ড্রেনেজ ডিসটেন্স, সেটা এইচডিআর এর ভ্যালু হবে স্যাম্পল হাইটের অর্ধেক, অর্থাৎ টেস্ট সেখানে তোমরা অলরেডি দেখছো যে দুইটা পুরো সিস্টেম থাকে, টপে একটা বটমে একটা, তাহলে ড্রেনেজ হচ্ছে দুই ডাইমেনশন হতে পারে, হবে আর কি দুই ডাইমেনশনে ড্রেনেজ হবে, দুই দিকে ড্রেনেজ টপের দিকে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের যে ড্রেনেজ এইচ এর ভ্যালু সেটা হবে স্যাম্পল হাইট যা তার হচ্ছে অর্ধেক। তো এইটার আসলে অ্যাকচুয়াল ডেফিনিশন আছে যে এইখানে তোমার লংগেস্ট স্টেট কম্প্রেসিবল সয়েল, অর্থাৎ তোমার হচ্ছে যে তুমি যদি একটা সয়েল পার্টিকেল চিন্তা করো, তাহলে সেই সয়েল পার্টিকেলটা যে আমরা যদি সয়েল পার্টিকেল ওয়াটার পার্টিকেল যে, আচ্ছা এটা বোঝানো না, এইটা দেখো এখানে আছে যে একদিকে রক আছে, মানে এদিকে আছে যে পারমিয়েবল ওয়াটার এদিকে পাস করতে পারবে না, কিন্তু উপরে স্যান্ড আছে এদিকে পাস করবে।
ওয়াটারের যে পার্টিকেলটা আছে সেটা এখান থেকে ইজিলি বের করতে হয়ে যাবে, কিন্তু এইখানে যে ওয়াটার যে পার্টিকেলটা আছে সেইটা হচ্ছে যে তাহলে এইচডিআর, ঠিক আছে। এইচডিআর যে এইখানে যে ওয়াটারের পার্টিকেল আছে সেইটা ট্রাভেল করবে যতটুকু, সেটা হচ্ছে যে হবে এইচডিআর। সেন্ট্রাল লাইন যদি আমি কনসিডার করি তাহলে এখানে সেন্টার বরাবর যে ওয়াটার পার্টিকেল গুলো থাকবে সেইটা আর কি সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করবে, ঠিক আছে। তাহলে আর যদি সিঙ্গেল ড্রেনেজ থাকে তাহলে এইচডিআর স্যাম্পল হাইটের সমান হবে। তাহলে এটা মোটামুটি আর কি খুবই শর্টলি আর কি ওভারভিউ। তো পাবো সেগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হবে, আমি সেগুলো মোটামুটি একটা শর্ট যে তোমার স্যাম্পল ডায়ামিটার, এত ইনিশিয়াল হাইট, এরিয়া, ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি, এসব আমি মাস রিং এর আমাদের কনসেন্ট্রেশন রিং আছে তার ওয়েট নিব, তারপর হচ্ছে যে তার মধ্যে স্যাম্পল ইনসার্ট করে তারপর ওয়েট নিব, সেটা রেকর্ড করব, এটা না। এরপর আফটার টেস্ট ওয়েট নিব, তারপর হচ্ছে যে সেইখান থেকে আমার হচ্ছে যে ওই স্যাম্পলটাকে আমি ওভেনে রাখবো, ওভেনে রাখার পরে সেটা হচ্ছে ড্রাই, আর কি কতটুকু ওয়াটার আর কি ড্রাই হয়ে যাবে এইটা। তারপর হচ্ছে যে এই ক্যালকুলেশন যে ইনিশিয়াল ভয়েড রেশিও ক্যালকুলেশন করার জন্য আমার এই যে ইনিশিয়াল মাস অফ ওয়াটার কত, ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট কত, এগুলো আমরা ইজিলি এই সব ফর্মুলা লেখা আছে। দেখো এখান থেকে ইনিশিয়াল ভয়েড রেশিও আমরা ক্যালকুলেশন করতে পারতেছি, তারপর ইনিশিয়াল ডিগ্রি অফ স্যাচুরেশন কত ছিল সেটা বের করতে পারতেছি। এরপর হচ্ছে যে ফাইনাল ভয়েড রেশিও কত হবে টেস্টের শেষে, সেটা আমরা সিম্পল সব এখানে ইকুয়েশন দেওয়া আছে, তোমরা ইজিলি এটা ডাটা শিট দেখলেই বের করতে পারবে। তো আমাদের যে ল্যাবের যে ডাটা তোমার হচ্ছে যে ল্যাবের যে ডাটা শিট, ডেট টাইম, এদিকে টাইম, ইলাস্ট টাইম, ডায়াল গেজ রিডিং, ঠিক আছে। এখানে দেখো 10 কেজি যখন লোড অ্যাপ্লাই করা আছে তখন এইখানে 24 ঘন্টা আর কি রেখে দেওয়া আছে। এই 10 কেজি লাইন পর দেখো 0.25, তারপর 5, 1 মিনিট, 2 মিনিট, 4, 8, 15 এরকম নির্দিষ্ট টাইম পর আমার হচ্ছে ডায়াল গেজ রিডিং নিচ্ছে। এখন এই যে এই রিডিং গুলো কেন, এই রিডিং গুলো মিস গেছে, রাত্রেবেলা অনেক সময় রিডিং নেওয়া সম্ভব না, তখন হচ্ছে রাত্রেবেলা এই রিডিং গুলো দেখো মিস গেছে। তো এই রিডিং গুলো এটা, তারপরে এই লোডটা যখন 24 ঘন্টা পরে আমার এই লোডটাকে আবার ডাবল করা হয়েছে 20 কেজি, ঠিক আছে। তারপর দেখো 40 কেজি এর রেসপেক্টে একইভাবে 80, 160, 320, এবং এইখানে দেখো এইখানে যে রিডিং গুলো এটা কিন্তু তোমার আনলোড যে 80 কেজি আনলোডিং কন্ডিশনে তখন এই রিডিং, এই যে এটা রিমার্কস করেছে আনলোডিং, এটা হচ্ছে যে তারপর এখানে দেখা যাচ্ছে 80 থেকে 40 এ যাওয়ার কথা ছিল, কিন্তু 80 থেকে 40 এ না গিয়ে টাইমটাকে কমানোর জন্য তখন 20 কেজি এসে আনলোডিং রিডিং এসেছে। আনলোডিং আর কি দুইবার করছে, একটা এই একটা আর একটা। তো এটা হচ্ছে যে এই পাশে তো এরপর যেহেতু আমার এখানে এই ডাটা থেকে আমার হচ্ছে যে তোমার কতগুলো প্যারামিটার বের করছে, যে প্রি কনসোলিডেশন প্রেসার এই তিনটা, আর একটা হচ্ছে সিভি। তো তার জন্য কি কি প্লট লাগবে সেটা আমরা অলরেডি দেখছি, যে সিসি সিআর এবং হচ্ছে যে আমার প্লট লাগবে হচ্ছে যে তোমার ইফেক্টিভ স্ট্রেস অর্থাৎ সিগমা ভি প্রাইম লগ স্কেলে, আর এইদিকে লাগবে হচ্ছে ভয়েড রেশিও। এটা যদি আমি প্লট করতে সিসিসিআর সবকিছু বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এই প্লটটা এখন হচ্ছে আমার দেখো এখানে ভার্টিক্যাল স্ট্রেস, এখানে লোড দেওয়া আছে এই যে 10 কেজি, 20 কেজি, 40, 80, 160, আমি হচ্ছে যে এই ভার্টিক্যাল স্ট্রেস পেয়ে যাচ্ছি। আর ভয়েড রেশিও এটা বলছিলাম কি, যখন প্রত্যেকটা লোডের আন্ডারে প্রাইমারি কনসেন্ট্রেশন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ভয়েড রেশিও। তাহলে এই লোডের ইন্ডিকেট করে এখানে প্রাইমারি কনসেন্ট্রেশন শেষ। এখন হচ্ছে 20 কেজি যখন, তখন লাস্ট রিডিং এইটা, তার মানে এইটা। এখন তাহলে এই ডাটাটা এইটা ইউজ করে আমি ভয়েড রেশিও ক্যালকুলেশন করব। এই লাস্ট রিডিং একইভাবে সবটার প্রত্যেকটা ক্ষেত্রে 80 কেজি যখন নিব তখন হচ্ছে আবার এই লাস্ট রিডিং।
ইউজ করে আমি ভয়েড রেশিও ক্যালকুলেশন করবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার এই প্লটটা আমি ইজিলি পেয়ে যাবো। তাহলে আমার তাহলে এখন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে আমার তাহলে এই যে এই রিডিং গুলো ইউজ কোথায়? এই যে ডায়াল গেজ রিডিং আমি যে 24 ঘন্টা ধরে দিলাম প্রত্যেক লোডের আন্ডার, এটা হচ্ছে যে আমরা সিবি ক্যালকুলেশন ইউজ করব। যেটা দেখাইলাম যে একদিকে হচ্ছে যে রুট টাইম আর একদিকে হচ্ছে যে ডায়াল রিডিং, ঠিক আছে, ডায়াল রিডিং। তাহলে এইখানে হচ্ছে যে তুমি এখানে যে টাইম এই করে বসাবা আর এই ডায়াল রিডিং গুলো বসাবা, ঠিক আছে, বসাইলে এই যে এরকম করে আর কি যে প্লট পাওয়া যাবে, সরি এরকম এরকম করে করে যে প্লটটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে তোমার এখানে। এখন এই সিবিটা গেল, তাহলে দেখো সিবি কিন্তু প্রত্যেকটা লোডের আন্ডারে, অর্থাৎ 10 কেজি যখন লোড তখন একটা সিবি পাবো, 20 কেজি লোড তখন একটা সিবি পাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এরকম আরেকটা আমাদের প্রত্যেকটা লোডের আন্ডারে আমাকে এইভাবে শুধুমাত্র সিবি আমরা বের করবো হচ্ছে লোডিং এর ক্ষেত্রে, আনলোডিং এর ক্ষেত্রে দরকার নাই 160 320, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা করে সিবি পাবো। তাহলে এখন দেখো প্রত্যেকটা লোডের আন্ডারে আমরা এক একটা করে সিবি পাচ্ছি। তাহলে আরেকটা আমাকে যে প্লট করতে হবে সেইটা হচ্ছে তোমার হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেস প্লট করবা লগ স্কেলে, আর এইদিকে হচ্ছে যে সিবি প্লট করবা, ঠিক আছে। প্লট করার কারণে এরকম দেখা যাচ্ছে সিবি হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেস বাড়তেছে কমে যাচ্ছে, তুমি বাড়তেছে আবার দেখা যাচ্ছে কমে যাচ্ছে, এরকম পেতে পারো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কমে যাবে আর কি, কমে গিয়ে আবার হচ্ছে যে বাড়তে থাকে আর কি। তো এরকম প্লট আর কি ভার্টিক্যাল স্ট্রেস তো ইজিলি ক্যালকুলেশন করতে পারবা, এই যে লোড ভাগ হচ্ছে এরিয়া, প্রত্যেকটা লোডের আন্ডারে সিবি পাবো। তাহলে এখান থেকে এই প্লটটা কিভাবে বিহেভিয়ারটা পাবো সেটা সিবি আর কি ভার্টিক্যাল স্ট্রেসের সাথে, ঠিক আছে। তো এটা এখন হচ্ছে যে এই ক্যালকুলেশন করার জন্য আমাদের এই যে লোডিং এর ক্ষেত্রে দেখো 10 ফরম্যাট তৈরি করবা, আমি এটা দিয়ে দেব। এবং এখানে দেখো ইফেক্টিভ স্ট্রেস সিগমা প্রাইম ইকুয়াল টু পি ইনটু 98 মানে হচ্ছে কেজি, এটা হচ্ছে যে তোমার কিলো নিউটন এরিয়া দিয়ে ভাগ দিচ্ছে। তার মানে এই যে 10 কেজি রেসপেক্টে 31 কেপিএ, তার 20 হবে 62, এরপর হচ্ছে ডাবল ডাবল করে হবে। এগুলো তোমরা ক্যালকুলেশন করতে পারবা। এবং আমি যখন এই 10 কেজি যখন লোক তখন প্রাইমারি কনসালটেশন যখন শেষ হয়েছে তখন তুমি রিডিং দেখো, ডায়াল রিডিং ছিল 627, এই দেখো এখানে ফাইনাল ডায়াল রিডিং ইউজ করেছে 627। তাহলে ডিভিশন, তো আমাদের যে ডায়াল গেজ যেটা আমরা ইউজ করি ওটার এক ডিভিশন ইকুয়াল টু 0.0025 মিলিমিটার। তাহলে কত 627 ডিভিশন মানে কত মিলিমিটার হলো সেটা হচ্ছে। তারপর হচ্ছে যে তুমি এখান থেকে ভয়েড রেশিও, সরি হ্যাঁ ভয়েড রেশিও, এই ভয়েড রেশিও বের করতে পারবে ইকুয়াল টু এই ফর্মুলা ই নট মাইনাস ডেল এইচ বাই এইচ নট, সমান হলো 1.57 মিলিমিটার। এইচ নট ইনিশিয়াল স্যাম্পল হাইট এই যে এখানে দেওয়া আছে হচ্ছে যে 2.54, তার মানে হচ্ছে যে 25 সেন্টিমিটার। 1 প্লাস ই নট হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও কোথায় আছে এখানে দেখো, ইনিশিয়াল ভয়েড রেশিও এই যে 1.68, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আমার ভার্টিক্যাল স্ট্রেন এটা পাওয়া যাবে এত, এটা হচ্ছে যে আমি পালাম। এখন হচ্ছে যে তোমার 62 যখন, তখন এখানে তুমি ডায়াল গ্যাস রেটিং দেখো এই যে 20 কেজি 62, তারপরে এখানে একইভাবে মাল্টিপ্লাই করবা, এখানে করবা, এখানে ভার্টিক্যাল ভয়েড রেশিও পাবা। প্রত্যেকটা লোডের রেসপেক্টে এরকম ফাইনাল রিডিং যেটা এখানে বসাবা, এই যে এখানে যেমন হচ্ছে 1500, হ্যাঁ বসা এরকম ক্যালকুলেশন করবা। তারপরে দেখো এখানে তুমি এই যে ইফেক্টিভ স্ট্রেস পাচ্ছো, ভয়েড রেশিও পাচ্ছো, তাহলে ইফেক্টিভ স্ট্রেস হরিজন্টাল লগ স্কেলে প্লট করো, ভয়েড রেশিও এখান থেকে যে ডায়াগ্রামে দেখালাম ওইটা পাবা, একটা হয়ে গেল। এখন হচ্ছে যে এই যে ডি নট, D50, D100, T50 এটা আমরা কিভাবে পাবো? এই যে এটা পাবো রুট টি গ্রাফ থেকে, যেটা হচ্ছে আগে তোমাদেরকে এই যে এখানে বললাম যে এই যে ডায়াল রিডিং প্রত্যেকটা লোডের রেসপেক্টে, ফর এক্সাম্পল যে এই যে 10 কেজি লোডের রেসপেক্টে
তুমি ডায়াল রিডিং বসাবা, এদিকে হচ্ছে যে রুট টাইম বসাবা। এই যে এখানে টাইম আছে, এই যে এখানে টাইম আছে, তাহলে এগুলো বসাবা। এই যে বসানোর পরে তাহলে তুমি এই ধরনের কার্ভ পাবা। কার্ভ যে প্রসিডিউর গুলো আমি বললাম, এই প্রসিডিউর অ্যাপ্লাই করে তোমার হচ্ছে যে আমি এখানে একটা গ্রাফ তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে যে তোমার ডায়াল এখান থেকে দেখো 10 কেজি লোডের জন্য বসায় ইনিশিয়াল স্টেট লাইন এই যে ড্র করছে, ইনিশিয়াল স্টেট লাইন যেটা এখানে টাইম এই কাট করছে এখানে। তারপর হচ্ছে যে এইখান থেকে যে ডিসটেন্স এই সেকেন্ড বাড়াই আর কি টি নিতে হবে, আর এই ইনিশিয়াল পার্টের সাথে যোগ করে দেবা। তাহলে এইখান থেকে ডিসটেন্স কত হবে? এটা ছিল হচ্ছে যে যদি ডি হয় তাহলে এইখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স হবে 1.15। এই যে সেকেন্ড যে লাইনটা যে পয়েন্টে কাট করলো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে 90% কনসলিডেশনের জন্য যে টাইম সেইটা পাবো, এবং হচ্ছে যে তোমার এইখানে যে জন্য যে ডায়াল গেজ রিডিং সেইটা পাবো। ঠিক আছে, তাহলে এখন না এখন হচ্ছে যে এইখানে একটা ক্যালকুলেশন একটু দেখা দিই যে তোমার সরি আচ্ছা এখানে হচ্ছে যে 90% কনসেন্ট্রেশনের জন্য অর্থাৎ D90 আমরা পাবো। ঠিক আছে, আর D0 তো আমি জানি, এখানে D0 তো জানি, যেমন এখানে D0 হচ্ছে যে দেখো এখানে D0 হচ্ছে যে তোমার 415। এখানে তুমি যদি খেয়াল করো, জানি না স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, 400 ডিফরমেশন ডায়াল রিডিং নট ইন মিলিমিটার। আর এখানে D90 এর ক্ষেত্রে এখানে পাওয়া যাচ্ছে যে 560। তাহলে D90 পাওয়া গেল এখানে 560। এখন আমরা ইন্টারপোলেশন করে ক্যালকুলেশন করতে পারি। D100 ইকুয়াল টু হবে D0 প্লাস হচ্ছে যে তোমার 9 বাই হচ্ছে যে 10 হচ্ছে যে D0 সরি এখানে হচ্ছে যে মাইনাস D90। এইটা দিয়ে আর কি আমরা তোমার এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে যে D100 এই যে ভ্যালুটা আমি বের করছি। তোমার ক্যালকুলেশন হচ্ছে 9 বাই 10 তোমার হচ্ছে D0 মাইনাস হচ্ছে D90। এই যে D0 এর ভ্যালুও জানি, D90 এর ভ্যালু জানি, 9 বাই 10 কত জন্য এত হয়, তাহলে হচ্ছে যে তোমার 1 এর জন্য কত আর হচ্ছে যে 10 এর জন্য কত। ঠিক আছে, যে 90% কনসেন্ট্রেশনের জন্য ডায়াল রিডিং তাহলে হচ্ছে যে তোমার 100% কনসেন্ট্রেশনের জন্য কত, তাহলে 100 এত, তাহলে 90 বাই 100, তাহলে উপরে যদি 90 থাকে নিচে 100, একই কথা, এই শূন্য কাটাকাটি। যখন কনসেন্ট্রেশন হবে তখন ডায়াল গেজ রিডিং কত। এখন 100% 0%-এ যখন কনসেন্ট্রেশন তখন ডায়াল গেজ রিডিং এত, 100% এত, তাহলে 50% কত হবে? তাহলে আবার D100 ডিভাইডেড বাই 2। তাহলে 50% কনসেন্ট্রেশনের জন্য তোমার হচ্ছে যে 50% কনসেন্ট্রেশনের জন্য আমার এখানে আমি হচ্ছে যে এখানে 50% কনসেন্ট্রেশনের জন্য এখানে ডায়াল গেজ রিডিং পাবো, এবং এইখান থেকে হচ্ছে যে তোমার টাইমও পাওয়া যাবে রুট। কিন্তু তুমি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমি যে টাইমটা পাবো এখানে যে টাইমটা পাবো এটা রুট টি রুট টি 50 ইকুয়াল টু 5 পাইলাম, তাহলে টি ইকুয়াল টু পাবো হচ্ছে যে 25, তার মানে স্কয়ার করতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে 50% কনসেন্ট্রেশনের জন্য যে আমার টাইম সেটা আমরা এখান থেকে পাচ্ছি যে 25 মিনিটস টাইম লাগতেছে 50% কনসেন্ট্রেশন হওয়ার জন্য। ঠিক আছে, 90% কনসেন্ট্রেশন হওয়ার জন্য কত টাইম লাগবে সেটা আমরা এখান থেকে, তাহলে টাইমটা আমি ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে এখানে এই গ্রাফ থেকে দেখো 415 যেটা এভারেজ বললাম 495 576 T50 এত পাইলাম, তারপর সে এভারেজ হাইট এত, এভারেজ হাইট কত সেটা এইচডিআর, এইটার ভ্যালু কিন্তু এইচ এভারেজ যেহেতু ডাবল ড্রেনেজ তাহলে 2 হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু ড্রেনেজ পাথ বোথ ডিরেকশনে, টপেও ড্রেনেজ হতে পারবে বটমে। টাইম ফ্যাক্টর কিন্তু আবার ডিগ্রি অফ কনসেন্ট্রেশনের উপর ভ্যারি করে, যে তোমরা এটা তোমাদের টেক্সট বইয়ে পাবা যে
ডিগ্রি অফ কনসলিডেশন এত হলে যদি 90% হয় তাহলে এই টাইম ফ্যাক্টর, এটা কিন্তু কনসলিডেশনের জন্য টাইম ফ্যাক্টর হচ্ছে যে 0.197, কিন্তু যদি 90% কনসলিডেশন হয় তাহলে এই টাইম ফ্যাক্টরটা হচ্ছে যে 0.848 আর কি। তাহলে এখানে প্রত্যেকটা এরকম করে তোমার গ্রাফ প্লট করতে হবে, যে প্রত্যেকটা, এটা 10 কেজির জন্য করা হয়েছে, তাহলে 20 কেজির জন্য সেম আর একটা গ্রাফ, এরকম করে লোডিং যত গ্রাফ আছে সব তাহলে তুমি এই চার্টে এই টেবিলে লিখবা যে প্রত্যেকটা রেসপেক্টে প্রত্যেকটা লোডের আন্ডারে এক একটা সিভি ভ্যালু পাবো, তাহলে এই প্রত্যেকটা স্ট্রেস আর সিভি ভ্যালু পাবো, তাহলে এটার একটা প্লট করতে হবে আবার। তো এটা মোটামুটি আর কি, অনেক দ্রুত পড়াইলাম, জানি না বুঝছো কিনা। যাই হোক, এই পর্যন্তই আর কি। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে। আর আরেকটা হচ্ছে যে তোমরা যদি অনেক হয়তো তোমার বুঝতে পারো না আর কি, যে তো অনেক দ্রুত পড়ানো হয়েছে আর কি। তো যদি না বুঝতে পারো আর তখন তোমরা যখন ফিজিক্যালি যখন ক্যালকুলেশন, বিশেষ করে ক্যালকুলেশন আর কনসেপ্ট হচ্ছে যে তোমরা নিজেরা পড়বা, থিওরি তো অলরেডি তুমি বই থেকে পড়তে পারো, যে পদুত্তর যে বই আছে সেই বই থেকে তুমি থিওরি গুলো পড়তে পারো, অথবা তোমাদের যে ক্লাস লেকচার আছে সেই লেকচার থেকে তুমি পড়তে পারো, ঠিক আছে? যেখান থেকে আরো সাজানো গোছানো পাবা, তাহলে তুমি লেকচারটাকে ফলো করতে পারো, ঠিক আছে? তাহলে সেখান থেকে পড়তে পারো, পড়ে তুমি ফাইনালি তোমার হচ্ছে যদি ক্যালকুলেশন না বুঝলে, তাহলে হচ্ছে যে তুমি যখন ল্যাবে টেস্ট করবা তখন হচ্ছে যে তোমরা আমার কাছ থেকে আর কি আরো ভালোভাবে বুঝে নিতে পারবে, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় যে ক্যালকুলেশন কিভাবে করবো, কিভাবে করবো, ডাটা গুলো কিভাবে রিপ্রেজেন্ট করবো, তাহলে তোমরা আমার কাছ থেকে আর কি তখন ডিটেলস বুঝে নিতে পারবে, কোনো সময় দেখাইতে হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর তোমাদেরকে ম্যানুয়াল দিয়ে দেবো, সেখানে হয়তো স্যাম্পল ক্যালকুলেশন থাকবে, সেটা দেখে তোমরা আইডিয়া পেতে পারো, বুঝছো? বুঝছো? স্যার থাকলে হয়তো আর কিছু বলতো। তো যাই হোক, আর তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? অনেক দ্রুত পড়ানো হয়েছে, ঠিক আছে? এটা এখন কিছু মানে আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু টাইম এই তো এই জন্য ই করা যাচ্ছিল না। জি স্যার, অনেকগুলো গ্রাফ তো। কনসেপ্টটা একটু প্রথমে বোঝা একটু কষ্ট, হ্যাঁ। তো আশা করি তোমরা, আমি যে তোমাদেরকে এই তোমরা ওই বই লেকচার পড়তে পারো বই, আর যদি ক্যালকুলেশন করে বুঝতে সমস্যা হয় আমি দেখাই দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে? ওয়ারিড হওয়ার কিছু না। তোমাদের মনে হয় আর কি আরেকটা আছে, তোমাদের টেস্ট আছে ডাইরেক্ট শেয়ার টেস্টে, তোমার হচ্ছে যে ওটাতে তোমার আমরা ওইটাকে স্যার বলছে ওটা তোমাদেরকে করাবেন না, দিয়ে দিব আর কি, তোমরা যদি কারো দরকার হয় ভবিষ্যতে পড়ে নিতে পারবা, ঠিক আছে? কারণ ওইটা হচ্ছে যে তোমার এসটিএম আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেটা থেকে বাদ দিয়ে দিছে ওই কিছু টেস্টের কারণে ওটাকে তোমার অবসোলেট করে দিচ্ছে টেস্টটাকে। তো ডাইরেক্ট যে শেয়ার টেস্ট সেটা হচ্ছে যে তোমার তোমাদের সিলেবাসে আছে, কিন্তু হয়তো তার মানে বোঝাচ্ছে আজকে তোমাদের ক্লাস শেষ, ঠিক আছে? ক্লাস শেষ মানে এরপরে হচ্ছে যে তোমরা যখন ফিজিক্যালি ইনশাআল্লাহ কবে আসবা বা কি হবে কিছু তোমরা জানি না, আনসার্টেইন, তবে আগে যায় আর কি, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সবকিছু নরমাল করে দেয়, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তোমরা যখন পড়বা ল্যাবে তখন আমরা আর কি তখন আর কি শেষ হবে, এখন তো শেষ ওইভাবে বলা যাচ্ছে না, কিন্তু থিওরি আর কি মোটামুটি শেষ, ঠিক আছে? তার কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে তোমাদের অনেক টাইম দিছো, অনেক ঘুরছো আর কি, অনেক কষ্ট করে লেকচার শুনো, অনেক কষ্ট হয় বুঝি, ঠিক আছে? অনেকের অনেক সমস্যা আছে।
যে ইন্টারনেট প্রবলেম, গরমের এখন যে গরম পড়ছে অনেক গরম, হ্যাঁ অনেক সমস্যা, অনেক কষ্ট করে আর কি তোমরা যারা অংশগ্রহণ করছো অনেক কষ্ট করে এই ক্লাসে অংশগ্রহণ করছো। তো ক্লাসের অনেক লিমিটেশন থাকে, এই করা সম্ভব হয় না। যাই হোক, যেসব লিমিটেশন আছে সেগুলো তোমরা আর কি লিমিটেশনের দৃষ্টিভঙ্গিতেই দেখবা আর কি। আর না বুঝো তোমরা আমার সাথে যে কোনো সময় মেইলে বা অন্য কোনো ভাবে কন্ট্যাক্ট করতে পারো যদি কারো কোনো ইন্টারেস্ট থাকে আর কি, ঠিক আছে, বা কারো কোনো প্রশ্ন থাকে জানার